পরিবারের কেউ না কেউ সংক্রামিত হয়েছে, খুবই সাবধানে আমাদের থাকতে হবে। আমরা দেরি না করে আলোচনা সভা আমরা শুরু করছি। এই আলোচনা সভা আমার টেবিলেও আছে। আলোচনা সভা পরিচালনা করবেন সভাপতি হিসেবে কমরেড রাহুল ঘোষ। বসে বলতে সুবিধা কথা হচ্ছে করোনার খবর সবাইকে উঠে দাঁড়িয়ে আপনি নিরাপত্তা পালন করতে শ্রমিক বলেছে আমরা কি পরিস্থিতির মধ্যে এই আলোচনা সভা সংযুক্ত করছি। এখানে খুব সামান্য সংখ্যক কমিটি আছে, আমরা আসতেও বলি বেশি। কার্যত এই আলোচনা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যাতে আমাদের সমস্ত অংশের কমিটিদের কাছে পৌঁছয়, তার জন্য কমিটিটা নিজ নিজ ফ্রন্টে উদ্যোগী হবে। এখন মূলত আলোচনা আমরা আলোচনা সভাটা শুরু করছি। এই গভর্নমেন্টের 150 বছর আলোচক আমাদের পার্টির সম্পাদক রাজ্য সম্পাদক সদস্য কংগ্রেস সুদীপ ভট্টাচার্য আমি আলোচনা উত্থাপন করার জন্য এবার পাওয়া যাচ্ছে যাবে না কাছে নেব। ঠিক আছে, তাহলে কি শুরু করব? কমরেড সভাপতি, কমরেড আমার সহকর্মী কমরেড শ্রমিক এবং কমরেডগণ, প্রথমে আমি পার্টির দক্ষিণ 24 পরগনা জেলা কমিটিকে অভিনন্দন জানাচ্ছি যে নির্বাচনোত্তর পরিস্থিতিতে, নির্বাচন পরবর্তী পরিস্থিতি একটা সময় পাওয়া গেছে গণনার আগে 2 তারিখে গণনা। আমাদের পার্টির বোঝাপড়া রাজ্য সম্পাদক মণ্ডলী, রাজ্য কমিটি,
যে এই সময়টায় একদিকে যেমন গণনার জন্যে কাউন্টিংয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, আবার এসে গেছে এখন করোনার সেকেন্ড ওয়েভ, দ্বিতীয় ধাক্কা। একে মোকাবিলা করার, নিজেকে সুরক্ষিত রাখা, জনগণের স্বার্থে ভূমিকা নেওয়া। আবার এরই মধ্যে মতাদর্শ রাজনীতির চর্চা, যা আমাদের আত্মবিশ্বাসে বলীয়ান করে, আমাদের কাজের ধারায় নতুন গতি সঞ্চার করে যে মতাদর্শ, সেই মতাদর্শ এবং রাজনীতির চর্চার প্রশ্নটাও পার্টি বলেছে এই সময়কালে জোর দেওয়া। এবং দক্ষিণ 24 পরগনা জেলা কমিটি সেই কয়েকটা জেলা কমিটির মধ্যে অন্যতম, যারা পার্টির এই সিদ্ধান্তকে সামনে রেখে, সময়টা আপনারা জানেন, আমাকে শ্রমিক আজকেই বলছিলেন যে কত জেলা কমিটির সদস্য, তিনি বা তার পরিবার এই মুহূর্তে আবার আক্রান্ত, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, এসএফআই, ডিওয়াইএফআই, তাদেরও নাকি জেলা সংগঠনের যারা নেতৃত্ব তারা আক্রান্ত। স্বাভাবিকভাবেই এই অবস্থায় সুরক্ষিত রাখা নিজেকে, পরিবারকে এবং সমাজকে, আর তার পাশে দাঁড়ানো, এই ভূমিকা আমরা পালন করছি। এই জেলাতেও পার্টি সর্বতোভাবে ভূমিকায় নেমেছে। আবার এই সময়কালে যেহেতু এটা পার্টি হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, ভারতের বুকে শ্রমিক শ্রেণীর বিপ্লবী পার্টি, কথাটা বোধহয় একটু বাড়িয়ে বলা ভালো, প্রকৃত বিপ্লবী পার্টি। কারণ বিপ্লবী পার্টি বলে নিজেদের অনেকে দাবি করে। এটা কমরেড মাও সেতুংয়ের একটা বিখ্যাত ঐতিহাসিক উক্তি আছে, যতই দাবি করুক যে কোনো দেশে শ্রমিক শ্রেণীর প্রকৃত বিপ্লবী পার্টি একটাই থাকে। আর মাও তো এইভাবে বলতেন, আসল লাল ঝান্ডাকে মেকি লাল ঝান্ডা দিয়ে ঘিরে ফেলা, এটা শাসক শ্রেণীর অনেক কৌশলের একটা কৌশল। তাহলে এক প্রকৃত বিপ্লবী পার্টি ভারতের বুকে শ্রমিক শ্রেণীর এই হচ্ছে সেই পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আমরা দাঁড়িয়ে আছি মতাদর্শের ওপরে। সেজন্য এই মতাদর্শের চর্চা আমাদের কাজের ক্ষেত্রকে খালি মসৃণ করে না, আমাদের ভিতরেও নিত্য নতুন শক্তি সঞ্চার করে, আত্মবিশ্বাস তৈরি করে। তাই এর প্রয়োজনীয়তা নিয়ে আপনাদের কাছে ব্যাখ্যা করার দরকার নেই। কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলা পার্টি অন্যতম আমাদের জেলায়, সেই জেলা কমিটির জেলা কমিটিগুলির মধ্যে অন্যতম, যারা সিদ্ধান্তটাকে বাস্তবায়িত করার লক্ষ্যেই আজকের এই কর্মসূচি নিয়েছে। এবং আমি মনে করি সঠিক। এই হলে যে কজন বসতে পারে, সেদিনই আমাদের রাজ্য দপ্তরে, রাজ্য সেক্রেটারিয়েট রুমে আমি ছিলাম, শ্রমিক ছিলেন আর বিমানদা। আমরা কথা বলছিলাম, বিমানদাও বলছিলেন শ্রমিককে, তোমাদের যে অডিটোরিয়াম, কোনো মতেই 50-এর ওপরে যেও না। উনি বলছিলেন আরও কম করা ভালো। ঠিকই তো, একটা দূরত্ব এটা মেনটেন করতে হবে আমাদের, এটা বিজ্ঞান। তা আমি দেখছি শ্রমিক বলল খুব কম, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে তো যেভাবে আসছে ছাত্র যুবরা উৎসাহ নিয়ে, হয়তো কিছু বাইরে চেয়ার দিয়ে বসাতে হবে, কারণ ইতিমধ্যেই যা বসা উচিত আমার মনে হয়েছে এনাফ। আমরা বিজ্ঞান তাকে মান্যতা দিতে হবে, কারণ সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদের দ্বারা পরিচালিত হয়। তো যাই হোক, আমি অভিনন্দন প্রথমেই জানালাম জেলা কমিটিকে। এখন আপনারা জানেন আজকে যে সময়টা, আজকের তারিখটা কত? আজকে হচ্ছে আপনার 25শে এপ্রিল। এই 25শে এপ্রিলটা কিন্তু আজ থেকে প্রায় 150 বছর আগে এই সময়টায় কিন্তু প্যারি কমিউন চলছে। এই যে জানি আজকে আলোচনা প্যারি কমিউন, এই প্যারি কমিউন তখন চলছিল। ওই ফ্রান্সের রাজধানী, পৃথিবীর অন্যতম সেরা শহরের একটি প্যারি। সেই প্যারি নগরীর বুকে শ্রমিক শ্রেণীর তার নিজস্ব শাসন ব্যবস্থা, যার নাম দেওয়া হয়েছিল প্যারি কমিউন, যা ক্ষমতা দখল, পুঁজিপতিদের হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিল। এটা বিপ্লবী অভ্যুত্থান বা বিপ্লবী সংগ্রামের মধ্য দিয়ে। আজ থেকে 150 বছর আগে এই 25শে এপ্রিল পুরোদমে চলছে কমিউন, প্যারি কমিউন। এই প্যারি কমিউন
সংগঠিত হয়েছিল 1871 সালে। এটা হচ্ছে 2021, 150 বছর। প্যারি কমিউনকে আমরা স্মরণ করি প্রথমত, এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম শ্রমিক শ্রেণী সর্বহারা। মার্ক্সীয় মতবাদের বক্তব্য, এই সর্বহারারাই পুঁজিবাদী ব্যবস্থার শুধু অবসান ঘটাবে না, দুনিয়ার বুক থেকে চিরকালের জন্য শোষণ ব্যবস্থার অবসান ঘটিয়ে মানুষ পরিকল্পিতভাবে তাদের ভবিষ্যৎ গড়ে তুলবে, ইতিহাসকে এগিয়ে নিয়ে যাবে। তা শুরু হবে সর্বহারা বিপ্লবের মধ্যে দিয়ে। পুঁজিবাদের সৃষ্টি শ্রমিক শ্রেণী, এরাই সর্বহারা শ্রেণী। ইংরেজিতে বলা হয়েছিল প্রোলেটারিয়েট, যার আমরা বাংলা অনুবাদ করেছি সর্বহারা। এই সর্বহারা বিপ্লব, এই প্রক্রিয়া সারা বিশ্বের সভ্যতাকে তাকে নতুন রূপে, নতুন যুগে তার উত্তরণ ঘটাবে এবং পৃথিবীর বুকে মানব সভ্যতার ইতিহাসে প্রথম সর্বহারা বিপ্লব করে একটা রাষ্ট্র ক্ষমতা দখল করল। প্রথম প্যারি কমিউন, না রুশ বিপ্লব না, ওটা দ্বিতীয়। কথা বললে অত্যুক্তি হবে না। প্যারি কমিউনের অভিজ্ঞতা এবং প্যারি কমিউন ব্যর্থ হলেও তার থেকে যে গুরুত্বপূর্ণ শিক্ষা কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস বৈজ্ঞানিক সমাজবাদের মতবাদ গড়ে তুলতে গিয়ে ওই যে শিক্ষা গ্রহণ করেছিলেন। রুশ বিপ্লব সফল হওয়ার পরে কমরেড লেনিন বলছেন যে কার্ল মার্কসের ওই মহান রচনা লেসন্স অফ প্যারি কমিউন, প্যারি কমিউনের শিক্ষা, ওই শিক্ষা তাকে উদ্বুদ্ধ করেছে, তাকে নভেম্বর বিপ্লবকে সঠিক ধারায় পরিচালিত করবার জন্যে প্রশিক্ষিত করেছে, কমরেড লেনিন বলছে। তাহলে এটাই ছিল, প্যারি কমিউনই ছিল পৃথিবীর বুকে প্রথম সর্বহারার বিপ্লবী প্রয়াস এবং ক্ষমতা দখলের ঘটনা। এবং প্যারির বীর শ্রমিকরা, প্যারি নগরীর, তারা এই যে ক্ষমতা দখল করল, প্রতিষ্ঠা করল প্যারি কমিউন, ইতিহাসে যাকে বলা হয়েছে প্যারি কমিউন। কার্ল মার্কস তাকে স্যালিউট করেছিলেন, কুর্নিশ জানিয়েছিলেন এবং কার্ল মার্কস তাকে স্যালিউট করে, কার্ল মার্কস আপনারা বোধহয় জানেন, উনি খালি বৈজ্ঞানিক সমাজবাদের মতবাদেরই খালি প্রতিষ্ঠাতা না, উনি যদি এই কাজটা না করে সাহিত্য রচনা করতেন, উনি বিশ্বের সাহিত্যের যে ভাণ্ডার তার অন্যতম সেরা সাহিত্যিক হিসেবে তাকে বর্ণনা করা যেত। অনেকে তো বলেন কার্ল মার্কসের রচনা, প্রত্যেকটা রচনাই অসাধারণ সাহিত্য গুণমানে সমৃদ্ধ। তা মার্কসের রচনার তার ভিতরে তার মুন্সিয়ানা ছিল, আমি তার ভিতরেও যাব না। কিন্তু প্যারি কমিউন সম্পর্কে তখন তো কার্ল মার্কস শুধু বেঁচে রয়েছেন তাই না, পৃথিবীর বুকে শ্রমিক বিপ্লবকে প্রসারিত করবার জন্যে তিনি এবং এঙ্গেলস তৈরি করেছেন প্রথম আন্তর্জাতিক। 1864 সালে, আপনারা বোধহয় এটা জানেন, নিশ্চয়ই জানেন, ছাত্র যুব তরুণ কমরেড, আমাদের ভবিষ্যৎ তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে মার্ক্সীয় মতবাদ, এই মতবাদের শ্রেষ্ঠত্ব এইখানে যে এই মতবাদটা খালি তত্ত্ব না, চর্চা করো তাই সেই রকম এক তত্ত্ব না। মার্ক্সবাদের শ্রেষ্ঠত্ব হলো এটা প্রয়োগের মতবাদ, এটা প্রয়োগের দর্শন। তাই অনেক সময় ইংরেজিতে মার্ক্সীয় মতবাদকে বলা হয় থিওরি অফ প্র্যাকসিস, প্রয়োগের মতবাদ। এবং এই যে মার্ক্সীয় মতবাদের এই যে বিশেষ উল্লেখযোগ্য দিক, এটা প্রয়োগের মতবাদ, যার জন্যই তো লেনিন মার্ক্সীয় মতবাদকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন মার্ক্সবাদ এটা আপ্তবাক্য না। আপনি ওই গীতা, কোরআন, বাইবেল পড়েন, যা লেখা আছে ওইগুলোই শেষ কথাই, যে মার্ক্সবাদকে আপনি ওইভাবে দেখবেন না। এটা একটা জীবন্ত মতবাদ, এটা সৃজনশীল মতবাদ, এটা প্রয়োগের মধ্যে দিয়ে নিরন্তর এটা সমৃদ্ধ হয়ে চলেছে, বিকশিত হয়ে চলেছে। এটা হচ্ছে এই মতবাদের আসল শক্তির উৎস। তাই মার্ক্সের জীবন যদি দেখেন, মার্ক্স এঙ্গেলস তারা মতবাদ প্রতিষ্ঠা করছেন শুধু না, সেই মতবাদকে প্রয়োগ করে শ্রমিকদের সংগঠিত করো, শ্রমিকদের বিপ্লবী সংগ্রামের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলো,
পুঁজিবাদের অবসানের যারা অবধারিত নেতা শ্রমিক শ্রেণী, সেই শ্রমিক শ্রেণীকে গড়ে তোলো তার পার্টি, সেই পার্টিটাকে গড়ে তোলো। মার্কস এবং এঙ্গেলসের গোটা জীবন দেখবেন, একদিকে ব্রিটিশ লাইব্রেরি, সেখানে দিনের পর দিন 18, 19, 20 ঘন্টা পরিশ্রম করছেন, নতুন মতবাদ গড়ে তুলছেন। আবার আরেক দিকে মতবাদকে প্রয়োগ করে বিপ্লবী সংগ্রামকে গড়ে তোলবার জন্যে নিরন্তর পরিশ্রম করছে। আর এই পরিশ্রমের পরিণতি হলো 1864 সালে, দেখুন পরম্পরাটা, 1848 কমিউনিস্ট ইশতেহার তৈরি হলো। বিপ্লবের গোটা মার্ক্সীয় মতবাদ সংক্ষিপ্ততম রূপে প্রকাশিত হলো ওই কমিউনিস্ট ইশতেহারের মধ্যে দিয়ে। ইশতেহার প্রকাশিত হওয়ার পর এবার দেশে দেশে বিপ্লবী আন্দোলন, কিন্তু সেটাকে সঠিকভাবে গড়ে তোলার জন্যে আন্তর্জাতিক সংগঠন, ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেন্স অ্যাসোসিয়েশন, পৃথিবীর এটাকে বলা হয় ফার্স্ট ইন্টারন্যাশনাল, প্রথম আন্তর্জাতিক, যার লক্ষ্য ছিল সারা বিশ্ব জুড়ে শ্রমিক বিপ্লব তাকে প্রসারিত করো। 1864 এবং 1871 যখন প্যারি কমিউন হচ্ছে, তখন কিন্তু লন্ডন থেকে একদিকে যেমন প্রথম আন্তর্জাতিকের কাজ পরিচালনা করছেন মার্কস এঙ্গেলস, আবার প্যারি কমিউন, সেই প্যারি কমিউনের সঙ্গে তারা ঘনিষ্ঠ সম্পর্ক রচনা করেছিল। একটা লোভ সামলাতে পারলাম না না বলে, এটাই হচ্ছে মার্কসের শ্রেষ্ঠত্বের একটা দিক। মার্কস যখন বুঝতে পারলেন প্যারি নগরীর শ্রমিকরা ক্ষমতা দখলের দিকে যাচ্ছে, তখন কিন্তু মার্কস ছিলেন প্রথম পৃথিবীতে যিনি প্যারি নগরীর শ্রমিকদের বলেছিলেন, ডোন্ট গো ফর দ্যাট রাইট নাও, এই মুহূর্তে ওটার জন্য যেও না, পরিস্থিতি উপযুক্ত না। আমি আসব, কিন্তু তারা শোনেনি। কেন শোনেনি আমি পরে আসব, কিন্তু তারা ওনার কথা শোনেনি। এবং এই যে শুনল না, মার্কসের তার জন্য বিন্দুমাত্র আক্ষেপ ছিল না। এই আমার কথা শোনেনি, আমরা অনেক সময় ভাবি না আমার কথা শোনেনি বলে এরকম হয়েছে ইত্যাদি, না, এটাই এই জন্যেই তিনি কার্ল মার্কস। এই অবস্থায় তারা যখন বিপ্লব করলো, ক্ষমতা দখল করলো, 18ই মার্চ 1871 প্রতিষ্ঠিত হলো প্যারি কমিউন। মার্কস কি বললেন জানেন? মার্কস বললেন, দে হ্যাভ স্টর্মড দ্য হেভেন, প্যারিসিয়ান ওয়ার্কিং ক্লাস হ্যাভ স্টর্মড দ্য হেভেন। মানে বাংলা করলে তার হয়, প্যারিসের শ্রমিকরা, শুধু শ্রমিক বললেন না, দ্য ব্রেভ প্যারিসিয়ান ওয়ার্কার্স, প্যারিসের বীর শ্রমিকরা, ওরা স্বর্গে ঝড় তুলেছে। মার্কস বললেন ওরা স্বর্গে ঝড় তুলে দিয়েছে, কারণ এর আগে মানব সভ্যতায় এ ধারণা ছিল না যে সর্বহারারা শ্রমিকরা, যুগ যুগ ধরে যারা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, এরা ক্ষমতা দখল করতে পারে, রাষ্ট্রের দায়িত্ব নিতে পারে, এ ধারণা ছিল না। এই প্রথম প্যারি কমিউন এই ধারণা গড়ে তুলল। তাই মার্কস দুহাত তুলে এই বীরত্বপূর্ণ অভিযানকে শুধু স্বাগত জানাননি, তিনি বললেন ওরা স্বর্গে ঝড় তুলে দিয়েছে। তাহলে এই প্যারি কমিউন প্রতিষ্ঠিত হলো 1871। এবং এই প্যারি কমিউন আমি একটু আগেই বলেছি, আমি আসব বর্ণনায়। এটা টিকে ছিল কিন্তু 72 দিন, 18ই মার্চ থেকে 28শে মে 1871। রক্তের বন্যায় ডোবানো হয়েছিল, বাকি কথা পরে বলব। এবং যেদিন ওই নেতৃত্ব দিয়েছিলেন প্রতিবিপ্লবে ফরাসি প্রতিবিপ্লবী নেতা থিয়ের, THIER, থিয়ের, উনি সেদিন উল্লাস করে বলেছিলেন, সেই দিন 28শে মে, ওই অসভ্য মজদুরদের খোয়াব ভেঙে দিলাম, ক্ষমতা দখলের ওদের খোয়াব চিরকালের জন্য ভেঙে দিলাম। এরপর আমি আপনাদের কাছে বিশেষ করে আস্তে আস্তে খুব ঐতিহাসিক 1891, তখন কার্ল মার্কস বেঁচে নেই, 1883-তে মারা গেছে। 1891 মানে প্যারি কমিউনের 20তম বর্ষ।
বিংশতিতম বর্ষ উদযাপিত হচ্ছে, সেই 20th অ্যানিভার্সারি অফ প্যারি কমিউন, বিংশতিতম বর্ষ। তখন ফ্রেডরিক এঙ্গেলস বেঁচে, উনি তো মারা গেলেন 1895। ওই সময় ফ্রেডরিক এঙ্গেলসের একটা ভাষণ ওই বিংশতিতম বর্ষ প্যারি কমিউনের, তাকে স্মরণে রেখে তিনি কি বলেছিলেন, বেশি বড় তো না, ওই কথাগুলো আমার বলতে গেলে অনেক সময় লাগবে, আর ওই গভীরতাটাও আমার কথায় থাকবে না। সেই জন্য আমি সরাসরি মহান সমাজবিজ্ঞানী ফ্রেডরিক এঙ্গেলসের কথাগুলো আমি আস্তে আস্তে, আপনাদের যাতে অনুধাবন করতে অসুবিধে না হয়, আমি পড়ব। কি বলছেন এঙ্গেলস? বলছেন, প্যারির জনগণের লাল পতাকা তুলে ধরার পর 20 বছর অতিক্রান্ত, 21 বছরে অতিক্রান্ত হয়েছে, 20 বছর অতিক্রান্ত হয়েছে, 21 বছরও অতিক্রান্ত হয়েছে। এই লাল পতাকা তুলে ধরে প্যারির বীর শ্রমিকরা যুগপৎ, আমরা ইংরেজিতে বলি অনেক সময় সাইমালটেনিয়াসলি, একসাথে যুগপৎ চ্যালেঞ্জ জানিয়েছিল। যথাক্রমে একদিকে ভার্সাই, মানে প্যারি থেকে বিতাড়িত ফরাসি দেশের পুঁজিপতিরা, তারা ঘাঁটি গেড়েছিল ভার্সাই শহরে। সেই ভার্সাই শহরে তখন ওরা ফ্রান্সের তেরঙ্গা পতাকা উড়িয়ে দিয়েছিল। তাই এঙ্গেলস বলছেন, এই লাল পতাকা তুলে ধরে প্যারির বীর শ্রমিকরা যুগপৎ চ্যালেঞ্জ জানিয়েছিল যথাক্রমে ভার্সাইয়ের ওপরে উড্ডীয়মান ফরাসি তেরঙ্গা পতাকা এবং প্রুশিয়ার দ্বারা দখলীকৃত দুর্গগুলি, প্যারির কাছাকাছি যে দুর্গ, সেই দুর্গগুলির ওপরে উড্ডীয়মান জার্মান তেরঙ্গা পতাকা, দুই পতাকাকেই তারা চ্যালেঞ্জ জানিয়েছিল। প্যারির সর্বহারারা এমন উচ্চতায় আরোহণ করল যেখান থেকে মনে হয় বিজয়ী ও বিজিত উভয় অদৃশ্য। তারই প্রতীক হচ্ছে লাল পতাকা, রেড ফ্ল্যাগ। কমিউনের প্রকাশ্য আন্তর্জাতিক চরিত্রই, এই জায়গাটা লক্ষ্য করবেন, এঙ্গেলস বলছেন কমিউন খালি একটা জাতীয় ঘটনা না, উনি বলছেন কমিউনের প্রকাশ্য আন্তর্জাতিক চরিত্রই তাকে ঐতিহাসিক বিশিষ্টতা দান করেছে। বুর্জোয়া জাত্যভিমান, যা আজকে নরেন্দ্র মোদী ভারতের মতো দেশের বুকে গড়ে তুলতে চাইছে, এই যে দেখছেন পুলওয়ামা ইত্যাদি সব কিছুকে, তাতে কিছু সুফলও যে ওরা পাচ্ছে অস্বীকার করা যায় না, এটাই দেশে দেশে বুর্জোয়ারা করে। এঙ্গেলস বলছেন বুর্জোয়া জাত্যভিমানের যে কোনো চিহ্নের বিরুদ্ধে এ ছিল একটা সাহসী চ্যালেঞ্জ। সর্বহারারা, কোনো দেশের সর্বহারাদের এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এঙ্গেলস স্যালিউট করছেন প্যারি কমিউনকে, তিনি বলছেন বুর্জোয়ারা তাদের 14ই জুলাই পালন করুক। 14ই জুলাই মানে বাস্তিল দুর্গের পতন 1789, বলছে বুর্জোয়ারা পালন করুক, অথবা 22শে সেপ্টেম্বর পালন করুক, অর্থাৎ ওই ফরাসি বিপ্লবের পর ওরা যখন প্রথম ওদের কনস্টিটিউশন অথবা ওদের সংবিধান ঘোষণা করছে, বুর্জোয়া বিপ্লবের, বলছে বুর্জোয়ারা ওই দিনগুলো পালন করুক। গোটা বিশ্বের সর্বহারারা তারা বারে বারে 18ই মার্চ পালন করবে। 18ই মার্চ মানে যেদিন ওই প্যারি কমিউন সংগঠিত হলো। সেজন্যই এঙ্গেলস বলছেন বুর্জোয়ারা কমিউনের যে সৌধ, দ্য মনুমেন্ট অফ কমিউন, কমিউনের সৌধের ওপর নানাভাবে অপবাদ ছুড়ে দিচ্ছে, ওটাকে বিলিটল করতে চাইছে, খাটো করতে চাইছে। আর সেই জন্যেই এঙ্গেলস বলছেন, সেই জন্যেই আন্তর্জাতিক শ্রমজীবী সংগঠন, ওই যে বললাম প্রথম আন্তর্জাতিক, প্রথম থেকেই একমাত্র সংগঠন
যে প্রথম থেকে শেষ পর্যন্ত সাহসিকতার সাথে প্যারির অভ্যুত্থানকারীদের সাথে ছিল, এমনকি পরাজিত সর্বহারাদেরও পাশে ছিল। কিন্তু এঙ্গেলস মনের ভিতরে জ্বালা নিয়ে বলছেন, এ কথা সত্যি যে সমগ্র ইউরোপ মহাদেশে বল্গাহীন নিপীড়নের ফলে যখন প্যারি কমিউনের পতন ঘটল, তখন কমিউনকে রক্ষা করতে আন্তর্জাতিক সংগঠন পর্যন্ত, মানে তারাও উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি। আত্মসমালোচনা করে মনের জ্বালা থেকে তিনি এই কথাটাও লিখছেন। তারপরে দেখুন কথাগুলো কি গুরুত্বপূর্ণ, মানে গায়ে শিহরণ তোলার মতো কথা। ওই প্যারিকে ঘিরে যে পাহাড়গুলো আছে, মন্টেম্যাগ্রে বলে, পাহাড়গুলোকে বলে মন্টেম্যাগ্রে। বলছে মন্টেম্যাগ্রে পাহাড়ের ওপরে যে বন্দুকগুলো নিয়ে কমিউনাররা, বীর শ্রমিকরা ওই ক্ষমতা দখলের অভিযান চালিয়েছিল, পরে প্রতিবিপ্লব এগুলোকে দখল করে নিল। উনি বলছেন মন্টেম্যাগ্রে পাহাড়ের ওপর বন্দুকগুলি পুনর্দখলের পর, ওই বক্তৃতা দিতে গিয়ে বলছেন 21 বছর কেটে গেছে, অতিক্রান্ত হয়েছে। 1871 সালে যে শিশুটা জন্মেছিল, সে শিশু আজ পূর্ণ মানুষ হয়ে উঠেছে এবং শাসক শ্রেণীর, ফরাসি দেশের শাসক শ্রেণীর গর্দবতা, গর্দব আচরণের জন্য, গর্দবতার জন্যে আজ তারা সৈনিকে রূপান্তরিত হয়েছে, হাতিয়ার চালাতে শিখেছে, নিজেদের সংগঠিত করতে কিছুটা হলেও পারছে, আর রাইফেলের সাহায্যে আত্মরক্ষা করবার সামর্থ্য অর্জন করেছে। যে কমিউনকে, ওই প্যারি কমিউনের কথা উচ্চারণ করে বলছেন, যে কমিউনকে মৃত, ডেড বলে প্রচার করছে বিশ্বের পুঁজিপতিরা, যে আন্তর্জাতিক, প্রথম আন্তর্জাতিক সংগঠনকে ওরা চিৎকার করে বলছে ধ্বংস হয়ে গেছে, এঙ্গেলস বলছেন না, তা প্রকৃতপক্ষে আমাদের সঙ্গে রয়েছে, তারা জীবন্ত রয়েছে। অর্থাৎ প্যারি কমিউন 21 বছর পরে উনি বলছেন জীবন্ত রয়েছে। এবং যে প্রথম আন্তর্জাতিক 1876 সালে গুটিয়ে নেওয়া হয়েছিল, উনি ওই 1891-92 সালে বলছেন না, সেই প্রথম আন্তর্জাতিক ওরা যাই বলুক অত্যন্ত জীবন্ত হয়ে আমাদের সাথে শুধু আছে তাই না, বলছেন 20 গুণ বেশি শক্তি অর্জন করেছে। প্যারি কমিউন এবং প্রথম আন্তর্জাতিক, উনি 92 সালেই বলছেন, 1892, 20 গুণ বেশি শক্তিশালী হয়েছে। তারা ছিল 1871 সংখ্যায় শত শত, হান্ড্রেডস, আজকে তারা দাঁড়িয়েছে হাজারে হাজারে। এবং উনি বলছেন সেদিন বেশি দূরে নেই, ওই হাজারে হাজারে থেকে ওটা লক্ষে লক্ষে রূপান্তরিত হবে। এবং শ্রমিক শ্রেণীর পূর্ণ এবং চূড়ান্ত মুক্তি, যা ছিল প্যারির কমিউনারদের একমাত্র লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে সেদিন প্যারির কমিউনারদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রুশিয়ার সেনাবাহিনী। আর 1892-তে তিনি বলছেন, এঙ্গেলস, আজকে 21 বছর পরেই আমরা দেখছি প্যারির লোকেদের সঙ্গে আজকে প্রুশিয়ার জনগণ, তারাও আজকে একত্রে, তারা আজকে শ্রমিক শ্রেণীর লাল পতাকার তলায় তারা একত্রিত হতে শুরু করেছে। এবং তারপরে শেষ করছেন ওই লেখা, ওই বক্তৃতা, কমিউন দীর্ঘজীবী হোক, প্যারি কমিউনের স্মৃতিতে বলছেন আন্তর্জাতিক সমাজ বিপ্লব, বিশ্ব বিপ্লব দীর্ঘজীবী হোক। এই বক্তৃতার অংশটা আমি আস্তে আস্তে আপনাদের বললাম। এই বক্তৃতা আপনাদের কাছে এর মর্মবস্তু রাখতে আমার সময় লাগতো খুব কম করে 45 মিনিট থেকে 50 মিনিট। আর এর যে শিক্ষা আপনারা এই অল্প কথায় পেলেন, আমার বক্তৃতায় সেটা আসতে পারতো না। এটাই তো ফ্রেডরিক এঙ্গেলসের বৈশিষ্ট্য। আমি অসাধারণ ওই বক্তব্যের অংশটা আপনাদের বললাম। এখন এই প্যারি কমিউন, যা সারা বিশ্বে একটা আলোড়ন তুলেছিল, বিশেষ করে এই পুঁজিবাদী শোষণের অবসানের জন্য সংগ্রামে ব্যগ্র যে মানুষগুলো,
শ্রমিক সহ ব্যগ্র যত মানুষ ছিলেন তারা সকলেই নতুন পথের সন্ধান পেয়েছিলেন কিন্তু প্যারি কমিউনের মধ্য দিয়ে। কিন্তু এটা ঠিকই, আমি আসবো সে কথায়, এটা শেষ অবধি সফল টিকে থাকতে পারেনি, পূর্ণাঙ্গ সফলতা পায়নি। যার জন্য আমরা বলি নভেম্বর বিপ্লবী হলো প্রথম সফল বিপ্লব, টিকে থাকলো, একটা রাষ্ট্রকে সমাজতন্ত্রে রূপান্তরিত করতে পারল। কিন্তু প্রথম সর্বহারার বিপ্লব ছিল প্যারি কমিউন। আচ্ছা, প্যারি কমিউন কোন পটভূমিকায়, কোন অবস্থায় সংগঠিত হয়েছিল, এটা আমাদের একটু তাকিয়ে দেখা উচিত। প্যারি কমিউনের সময়টা আমি আপনাদের কাছে একটু আগে বলেছি, 1871। এই 1871 এই সময় ইউরোপের বুকে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এটাই, সেটা হলো ফ্রান্স এবং প্রুশিয়া যুদ্ধ, যেটাকে আপনি ফ্রান্স জার্মানির যুদ্ধ বললে আপত্তি নেই, কিন্তু সেই সময় যুদ্ধটাকে অভিহিত করা হয়েছিল ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার, ফ্রান্স এবং প্রুশিয়ার যুদ্ধ। সেই সময় ফ্রান্সের শাসক কারা? একদিকে রাজা উইলহেলম এবং তার সঙ্গে আপনার ভুল বললাম, জার্মানির তখন রাজা হচ্ছেন উইলহেলম, আর তার প্রধানমন্ত্রী চ্যান্সেলর, ওরা বলে চ্যান্সেলর বিসমার্ক, এটা হচ্ছেন আপনার ওই প্রুশিয়ার বা জার্মানির। আর ওদিকে ফ্রান্সের তখন রাজা লুই বোনাপার্ট। 1851 সালে অভ্যুত্থানের মধ্যে দিয়ে তিনি ক্ষমতা দখল করেছেন এবং তিনি প্রতিষ্ঠা করেছেন সেকেন্ড এম্পায়ার, দ্বিতীয় সাম্রাজ্য, 1851, এবং তার নেতৃত্বে হচ্ছে ফরাসি দেশ। এবং এই 1870 সালে এই যুদ্ধ শুরু হলো, ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার বা ফ্রান্স জার্মানির যুদ্ধ শুরু হলো 19শে জুলাই, নির্দিষ্ট করে দিন যেদিন এই যুদ্ধটা শুরু হলো। এবং এই যুদ্ধে নিঃসন্দেহে বলা যেতে পারে প্রুশিয়ান বাহিনী তার পরাক্রমের কাছে ফ্রান্স ক্রমান্বয়ে পিছু উঠতে থাকে, ক্রমান্বয়ে ফ্রান্স পরাজয় স্বীকার করতে থাকে। এবং 1 এবং 2 সেপ্টেম্বর ব্যাটল অফ সিডান বলে। ব্যাটল অফ সিডান মানে ওই সেদানের যে যুদ্ধ, সেই সেদানের যুদ্ধে গিয়ে শেষ পর্যন্ত ফ্র্যাঙ্কো বাহিনী মানে ফরাসি বাহিনী তারা পরাস্ত হলো, মারাত্মকভাবে বিপর্যস্ত হলো, পরাস্ত হলো। এবং এর ফলেই বলতে পারেন 2 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর, এই পরাজয়ের ফলে সেকেন্ড এম্পায়ার, দ্বিতীয় সাম্রাজ্য ফরাসি দেশের, তার পতন ঘটল। এই পতন ঘটার সাথে সাথে 4 সেপ্টেম্বর ফ্রান্সে তখন তৈরি হলো ওই একদিকে জাতীয় প্রতিরক্ষার সরকার, ওই জাতীয় প্রতিরক্ষার স্বার্থে একটা মানে জাতীয় প্রতিরক্ষা সুনিশ্চিত করবে এই সরকার ওরা তৈরি করলো। আর এই সরকার বলল শুধু সামরিক বাহিনী দিয়ে লড়া যাবে না, তাই ওরা ঘোষণা করলো জাতীয় রক্ষী বাহিনী বা ন্যাশনাল গার্ডস। ওরা বলল সমস্ত জনগণকে আর্মড করে দাও, অস্ত্র দাও, লড়াই করতে হবে, এই প্রস্তুতি নিল। কিন্তু একটা পার্থক্য তৈরি হলো, সেই সময় ফরাসি দেশে মানে প্যারিসের জনগোষ্ঠীর চেহারাটা এরকম ছিল, একটা উল্লেখযোগ্য সংখ্যা ছিল শ্রমিক শ্রেণী, বড় শিল্প খুব কম, বেশি না। ফ্রান্সে কিন্তু পুঁজিবাদ আপনারা জানেন, ওই ক্লাসিক্যাল বুর্জুয়া রিভলিউশন, চিরায়ত যে বুর্জুয়া বিপ্লব, যদিও পুঁজিবাদী ব্যবস্থা গড়ে উঠল ইংল্যান্ডে হল্যান্ডে আগে, কিন্তু চিরায়ত বুর্জুয়া বিপ্লব যাকে বলা হয় এটা কিন্তু সংগঠিত হয়েছিল আপনারা জানেন ফরাসি দেশ, ওই 1789, যাকে ফরাসি বিপ্লব বলে। এটাই তো আসলে বুর্জুয়া বিপ্লব। এটাকে অনেকে বলেন সমাজ বিজ্ঞানীরা যে ক্লাসিক্যাল ফর্ম অফ বুর্জুয়া ডেমোক্রেটিক রিভলিউশন। বুর্জুয়া গণতান্ত্রিক বিপ্লবের ওটাই হচ্ছে চিরায়ত রূপ। এবং এর মধ্যে দিয়ে এই পুঁজিবাদ ক্রমাগত ফরাসি দেশে আস্তে আস্তে ছড়াতে শুরু করলো। এবং আমরা তো দেখি, যদি আমরা মে দিবসের ইতিহাস
খুঁজি যে কবে থেকে শুরু হলো শ্রমিকদের অভ্যুত্থান, বিপ্লবী লড়াই, তাহলে আমরা দেখি 1830 ফ্রান্সের দুটো শহর লিয়ঁ এবং প্যারিস, লিয়ঁ এবং প্যারিস, এই দুটো শহরে সেখানে আমরা দেখি শ্রমিক বিক্ষোভ, ক্ষমতা দখলের চেষ্টা হয়েছিল, পারেনি, দমন হয়েছিল। তাহলে আমি কথাটা এই জন্য আপনাদের বললাম, শ্রমিকের সংখ্যা প্যারি নগরীতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওই 1800 ওই সময়কালে 70 প্যারি নগরীর জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য সংখ্যা ছিল শ্রমিক, যার ফলে ওই যে আপনার জাতীয় রক্ষী যে বাহিনীটা হলো, ওই যে আপনার ন্যাশনাল গার্ড, এর কিন্তু মেজরিটি, সংখ্যাগরিষ্ঠটাই হলো কিন্তু শ্রমিকরা। সরকারটা হয়েছে ওই যে আপনার জাতীয় প্রতিরক্ষার সরকার, ওটা তো হয়েছে মূলত নির্বাচনে যারা ইলেক্টেড হয়েছিল তাদের মধ্যে থেকে, ওদের দেশে তারা তো হচ্ছে বুর্জোয়া সরকার। আর এদিকে জাতীয় রক্ষী বাহিনীর চরিত্রের মধ্যে প্রোলেটারীয় চরিত্র ছিল, যার ফলে আমরা দেখি ওই 1870 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু ওদিকে পুরুষীয় বাহিনী এসে দাঁড়িয়েছে প্যারি নগরীর দ্বার প্রান্তে, কিন্তু এদিকে আবার জাতীয় রক্ষী বাহিনীর সঙ্গে প্রতিরক্ষার সরকারের সংঘাত চলছে। এবং এই সংঘাতের ফলে 31 অক্টোবর প্রথম প্যারির যে টাউন হল, সেই টাউন হল দখল করলো শ্রমিকরা, দখল করলো এবং সরকারের কয়েকজন প্রতিনিধিকে বন্দি করলো। কিন্তু পরে ওরা দেখলো না, এখন আমরা প্রুশিয়ান বাহিনী আমাদের সামনে চলে এসেছে, এখন সিভিল ওয়ার, এখন গৃহযুদ্ধটা ঠিক হবে না। তাই শেষ পর্যন্ত ওরা ঠিক করলো আগে প্রুশিয়াকে মোকাবিলা করতে হবে, তাই ওরা ওদের ছেড়ে দিল। ওরা ওই সরকারটাকেই, জাতীয় প্রতিরক্ষার সরকার, বুর্জোয়া সরকার, তো ওকেই কাজ করতে দিল। কিন্তু এই সরকার তখন প্রস্তুতি নিয়েছে, বিসমার্কের সঙ্গে আলোচনা করছে, ওই নেপোলিয়ন, আপনার ওই থার্ড নেপোলিয়ন আর কি, মানে লুই বোনাপার্ট, যিনি নিজেই টাইটেল নিলেন থার্ড নেপোলিয়ন, তারা তখন আলোচনা করছে কিভাবে ওই আত্মসমর্পণ হবে। এই রকম এক অবস্থায় দাঁড়িয়ে প্যারির শ্রমিকরা আর দেখলো অপেক্ষা করা যায় না, ওরা 22 জানুয়ারি 1871 ওরা একটা বিশাল জমায়েত করলো, এবং বিশাল জমায়েতের একটাই দাবি ছিল, জাতীয় প্রতিরক্ষার সরকার তার পতন ঘটাও, থাকবে না, বাতিল করো। আর কমিউনের হাতে, শ্রমিকদের যে কমিউন তারা তৈরি করেছে, বলছে কমিউনের হাতে ক্ষমতা দিয়ে দাও। এটাই ছিল ওই জানুয়ারি মাসের 22 জানুয়ারি ওদের দাবির মূল দাবি ছিল। এবং আপনারা ব্ল্যাঙ্কির নাম শুনেছেন কি না জানি না, আমার কয়েকটা কথা বলতে হবে আলোচনার শেষের দিকে, লুই ব্ল্যাঙ্কি। কারণ মার্ক্সীয় মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে যাদের সঙ্গে কাজ করেছেন, আবার তাদের সঙ্গে মতবাদের ক্ষেত্রে সংগ্রাম না করলে মার্ক্সবাদ প্রতিষ্ঠা হতো না, তার একজন ছিলেন ব্ল্যাঙ্কি, ফরাসি বিখ্যাত, তিনি সমাজতন্ত্রের মতবাদের অন্যতম একজন বলতে পারেন ওই প্রোপোনেন্ট বা প্রচারক ছিলেন। তিনি ছিলেন এই গোটা এই যে বিদ্রোহটা হলো 22 জানুয়ারি, তার অন্যতম সংগঠক ছিলেন কিন্তু ব্ল্যাঙ্কি। তো যাই হোক, এই জমায়েত কিন্তু চলতে চলতে ব্রেটন বাহিনী বলে একটা বাহিনী ছিল, ব্রেটন বাহিনী ওই সরকারের হাতে ফরাসি দেশে, তারা শেষ পর্যন্ত ব্রেটন বাহিনীকে বলল ফায়ার করো, গুলি চলল, অনেক বিক্ষোভকারী শ্রমিকরা তারা আহত হলো। তখনই ওরা আক্রমণ নামিয়ে আনলো ওই 22 জানুয়ারির পর, সমস্ত ক্লাব ইত্যাদি সব প্যারির বন্ধ করে দিল এবং মিছিল সমাবেশ নিষিদ্ধ করে দিল প্যারি নগরীর ওপরে। ওই প্যারি ফ্রান্সের শাসকরা কোনো কিছু চলবে না। আর তারপরে ব্যাপকভাবে যারা বিক্ষোভে অংশ নিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল, ব্ল্যাঙ্কিকেও গ্রেপ্তার করা হলো, তাদের ব্যাপকভাবে গ্রেপ্তার শুরু হলো। এইভাবে বিপ্লবী আন্দোলন যা গড়ে উঠছিল ওই পটভূমিকায়, ওই পরিস্থিতিতে
ওই প্রুশিয়া যখন গ্রাস করছে ফরাসি দেশকে, ওই সময় সরকারের আত্মসমর্পণের মানসিকতা, তার বিরুদ্ধে আবার ফরাসি দেশের সরকারের শোষণমূলক নীতির বিরুদ্ধে যে বিপ্লবী আন্দোলন, তাকে দমন করার এরা পথ বেছে নিল। একদিকে দমনের পথ বেছে নিল, আরেকদিকে এরা ওই যে বললাম কি করে সম্মানজনক শর্তে আত্মসমর্পণ করতে পারে প্যারি বিসমার্কের হাতে, এই প্রস্তুতিটাও তারা নিচ্ছিল। শেষ পর্যন্ত প্যারির পতন হলো, ওরা ওই আপনার সারেন্ডার করলো। এবং এই পতন পৃথিবীর ইতিহাসে এরকম লজ্জাজনক পতনের ইতিহাস খুব কম আছে। শেষ পর্যন্ত এই পতন ঘটল, ওরা প্যারিকে তুলে দিতে চাইল ওদের হাতে। কিন্তু শেষ পর্যন্ত প্যারি, কারণ এই যে আত্মসমর্পণের চুক্তি, সেই চুক্তি হতে কিছু সময় লেগেছিল, কারণ এই চুক্তি শেষ পর্যন্ত হলো 26শে ফেব্রুয়ারি, শুরু হলো জানুয়ারি মাস থেকে। 26শে ফেব্রুয়ারি 1871, এটাকে বলে ভার্সাই চুক্তি, ভার্সাই প্যাক্ট। এবং এই চুক্তি, ওটাই প্রথম বিশ্বযুদ্ধের ভার্সাই চুক্তির সঙ্গে গুলোবেন না, 1871 ভার্সাই চুক্তি। এই শান্তি চুক্তিতে বলা হলো, এতে ফ্রান্সের পক্ষে ছিলেন থিয়ের, ছিলেন ওই যে বললাম অত্যাচারী মূল নায়ক, আর তার সঙ্গে জুল ফেভার ছিল। আর জার্মানির পক্ষে বিসমার্ক, ওরা সই করলেন। ফ্রান্সের দুটো প্রদেশ, আলসেস আর লোরেনের পূর্ব দিকটা, এই দুটো প্রদেশ দিয়ে দিতে হলো প্রুশিয়াকে। আর তার সঙ্গে 500 কোটি ফ্রাঙ্ক, 5 বিলিয়ন, 500 কোটি ফ্রাঙ্ক ক্ষতিপূরণ দিতে হলো ফ্রান্সকে। এবং ওই টাকা যদি পেয়ে যায় প্রুশিয়া, তাহলে বিসমার্ক বলল আমরা প্যারিকে অবরোধ করে রাখব, কিন্তু প্যারিটাকে আমরা দখল করব না। এই একটাই, এই পরিস্থিতি তখন তৈরি হল। কিন্তু লক্ষণীয় হচ্ছে প্যারির যে সংগ্রামী, এই যে কমিউন গঠন করেছে শ্রমিকরা, ওখানে যারা মূলত বলা যেতে পারে এই নগরকে রক্ষা করবার দায়িত্ব একদিকে ফরাসি শাসক শ্রেণীর হাত থেকে, আরেকদিকে হচ্ছে ওই প্রুশিয়ান বাহিনীর হাত থেকে, এরাই তখন কাঁধে তুলে নিয়েছিল। কারণ 131 দিন অবরুদ্ধ ছিল প্যারি, ওই যে 131 দিন প্যারি অবরুদ্ধ ছিল। এই 131 দিন যেমন প্রুশিয়ান বাহিনী, তারা প্যারির বাহিনীর কমিউনারদের কার্যধারার ওপরে নজর রাখত, সেনাবাহিনী কি করছে না করছে। আবার পাল্টা শ্রমিকরাও তারা নজর রাখত, কারণ চুক্তি ছিল প্যারির দুটো না 3টে পার্ক, অন্য জায়গায় শহরে ওরা হাত দেবে না প্রুশিয়ান বাহিনী। 3টে পার্ক যেখানে মানুষজন যায় না, সেটা ওদের অধিকারে থাকবে। ওর বাইরে প্রুশিয়া বেরোচ্ছে কিনা এটাও নজরদারি করতে হচ্ছে কমিউনাররা। সেই জন্য এই প্যারি কমিউন নিয়ে অনেক ঐতিহাসিক আলোচনা করতে গিয়ে একটা কথা বলেছেন যে দেখুন কি পার্থক্য, প্রুশিয়ান বাহিনী নির্লজ্জভাবে আত্মসমর্পণ করে দিল, হিম্মত হলো না মাথা উঁচু করে প্রতিবাদ করে, অথচ প্যারির বীর শ্রমিকরা তারা চোখে চোখ রেখে এরাও নজরদারি করছে প্রুশিয়ান বাহিনী, আর কমিউনাররা তারাও পাল্টা নজরদারি করছে। এই যে বীরত্বপূর্ণ বিপ্লবী মেজাজ, বিপ্লবী সাহস, এটাও বিশেষ করে নানা ঐতিহাসিক যারাই প্যারি কমিউন নিয়ে আলোচনা করেছেন, কারণ কার্ল মার্কসও তার রচনায়, এঙ্গেলসও এই জায়গাটাকে বেশ কয়েকটা জায়গায় কোট করেছেন, উদ্ধৃত করেছেন। বিভিন্ন ঐতিহাসিকরা সংগ্রামী শ্রমিকদের সাহসিক ভূমিকার যেভাবে বর্ণনা দিয়েছেন, উল্লেখ করেছেন। যাই হোক, শেষ পর্যন্ত এই যে তথাকথিত শান্তি, আমি আপনাদের বলেছি তথাকথিত শান্তি, ওই যে শান্তি চুক্তি হলো, এই শান্তি চুক্তি হলো, তারিখটা হলো 26শে ফেব্রুয়ারি। কিন্তু থিয়ের ফরাসি শাসক, ওই যে অত্যাচারী, উনি কিন্তু সঠিকভাবে বুঝেছিলেন এসব শান্তি ফান্তি চুক্তি করে আসল বিপদ থেকে ওরা পার পাবে না। কারণ উনি ঠিক বুঝেছিলেন
আর্মড ওয়ার্কিং ক্লাস অফ দ্য প্যারিস, প্যারিসের শ্রমিকরা হাতে অস্ত্র পেয়ে গেছে। এটা সঠিকভাবে থিয়ের কিন্তু পুঁজিপতিদের মানে প্রতিক্রিয়াশীল শ্রেণীর মূল প্রতিনিধি হিসেবে সঠিকভাবে বুঝেছিলেন। ওয়ার্কিং ক্লাস উইথ আর্মস, শ্রমিক শ্রেণী হাতে অস্ত্র পেয়েছে, এ কখনো ফরাসি পুঁজিপতিদের পক্ষে রাতের ঘুম কখনো নিশ্চিন্তে হতে পারে না। তাই লক্ষ্য নিলেন ওরা ওদের কর্মসূচি নিলেন যে মূল কাজ হবে এখন কি করে ফরাসি শ্রমিকদের হাত থেকে অস্ত্রগুলো উদ্ধার করা যায়। এই উদ্ধার করার জন্যেই তারা অভিযান শুরু করলেন। এই যে যখন শ্রমিকদের হাত থেকে অস্ত্রগুলো নিয়ে নাও, সরাসরি সামরিক বাহিনী নামিয়ে এই অভিযান শুরু করলো, শ্রমিকরা একে প্রতিহত করল। এবং এই যে শ্রমিকদের প্রতিহত করার লড়াই, এই প্রতিহত করার লড়াইটাই শেষ পর্যন্ত প্যারি কমিউনে ওই যে 18ই মার্চ শুরু করেছিল ওরা অস্ত্রগুলো দখল করো, আর আমরা দেখলাম 18ই মার্চ শ্রমিকরা অস্ত্র হাতেই তারা ফরাসি বাহিনীকে হটিয়ে দিয়ে গোটা প্যারি নগরীর দায়িত্ব, সেই দায়িত্ব তারা গ্রহণ করল এবং এই প্রতিষ্ঠিত হলো প্যারি কমিউন। তাহলে 1870-এর যে ফ্র্যাঙ্কো প্রুশীয় যুদ্ধ, যে যুদ্ধ ছিল ফ্রান্স এবং প্রুশিয়ার মধ্যে, এবং নিশ্চিতভাবে শোষণের লক্ষ্যে কে বেশি বাজারের দিকে হাত বাড়াতে পারবে, এটাই ছিল এই যুদ্ধের মূল অন্তর্বস্তু। সেই যুদ্ধকালীন পরিস্থিতি সেই পরিপ্রেক্ষিত তৈরি করলো, যার মধ্যেই প্যারি কমিউন প্রতিষ্ঠিত হলো, সফল হলো। প্যারি কমিউন কেন ঐতিহাসিক চরিত্র অর্জন করল, মানে কেন ঐতিহাসিক তাৎপর্য? এই যে প্যারি কমিউন, এটাকে কেন বলা হলো প্রথম প্রোলেটারীয় বিপ্লব? কারণ কমিউনার্ড, আমি আগেই বলেছি, যারা ক্ষমতা দখল করলেন তারা মূলত হচ্ছেন ফরাসি দেশের শ্রমিকরা, প্যারি নগরীর শ্রমিকরা। এরাই তৈরি করেছিল কমিউন। এবং 18ই মার্চের পরে 26শে মার্চ নির্বাচন হলো। কমিউন নির্বাচন করে ওরা বলল কমিউন, তার আগে 8 দিন ক্ষমতা নেওয়ার পরে কার হাতে ক্ষমতা যাবে? ওরা ঠিক করলো ওই যে ফ্রান্সের যে ভোট হয়েছিল, যে ভোটে প্যারি নগরী থেকে যারা নির্বাচিত হয়েছিল, বলে এখন এরাই কাউন্সিল, এদের হাতে ক্ষমতা থাক 7-8 দিনের জন্য। ওরা 23 তারিখ ডিক্লেয়ার করলেন, নির্বাচন ঘোষণা করলেন, 26শে মার্চ নির্বাচন হলো। এবং এই যে নির্বাচনের মধ্যে দিয়ে 92 জন এরা নির্বাচিত হলো। এরাই হলো কমিউনের কাউন্সিল। এর অধিকাংশ ছিলেন প্যারি নগরীর শ্রমিক বা শ্রমজীবী মানুষ, এবং সবাই কোনো না কোনোভাবে কাজের সঙ্গে জড়িত। যদিও এর মধ্যে পরবর্তীকালে জনা 20 যারা কাজের ধারায় অংশ নেন, মানে যারা চেয়ারে বসতে রাজি হলেন না। কিন্তু এই হচ্ছে কমিউন, যারা নির্বাচিত আকারে এরা কাজ করতে শুরু করল। এবং এই কমিউন 72 দিনে কি কি কাজ করেছিল আমি খালি আপনাদের উল্লেখ করছি, দেখুন, তাহলেই বুঝতে পারবেন চরিত্র কমিউনের। ওরা প্রথম যেটা কাজ করলো, 30শে মার্চ ওরা ঘোষণা করলো, ডিক্রি, ওকে বলতো ডিক্রি। ওরা ডিক্রি জারি করলো, কমিউনের যে আর্মি ছিল, স্ট্যান্ডিং আর্মি, সেনাবাহিনী, বললো ওটা আর থাকবে না, বাতিল। বললো আলাদা সেনাবাহিনী কেন থাকবে? ওই আপনার শোষণের জন্য যে রাষ্ট্র, তার আলাদা মিলিটারি রাখতে হয়। আমাদের কেন? আমাদের অল পিপল, দে উইল বি দ্য আর্মি। সবার হাতে অস্ত্র তুলে দাও। ওরা গোটা প্যারি নগরীর জনগণকে আর্ম করে দিল, সশস্ত্র। ওরা বললো আলাদা করে কোনো মিলিটারি না, এরাই জনগণই হচ্ছে আমাদের, এরাই হচ্ছে সশস্ত্র, যে কোনো আক্রমণকে এরাই মোকাবিলা করবে। পুলিশ বললো আইন শৃঙ্খলা জনগণ, শ্রমিকরা তারা রক্ষা করবে। পুলিশ বাহিনী ডিক্রি ঘোষণা করে বাতিল করে দিল এবং বলল যারা অস্ত্র বহন করতে পারে, অল সিটিজেন্স, সমস্ত নাগরিক যারা অস্ত্র বহন করতে পারে,
তাদেরই জাতীয় রক্ষী বাহিনীর সদস্য হতে হবে। ন্যাশনাল গার্ড, নো সেপারেট মিলিটারি, কোনো আলাদা সামরিক বাহিনী না, ন্যাশনাল গার্ড, জাতীয় রক্ষী বাহিনীর সবাই যারাই সক্ষম, পুরুষ নারী নির্বিশেষে সকলকে। প্রথমে অবশ্যই পুরুষ, নারীটা পরে এলো, সে সম্পর্কে দু একটা কথা বলবো। ঘাটতি অতদিন আগে তো কিছু দুর্বলতা চিন্তার নিশ্চয়ই ছিল, কিন্তু পরে সেই দুর্বলতা তারা কাটাবার চেষ্টা করেছে। এবং ওরা ঘোষণা করলো, যবে থেকে প্রুশিয়ান বাহিনী প্যারি নগরীকে অবরোধ করেছে 1870-এর অক্টোবর থেকে 1871-এর এপ্রিল, কোনো বসত বাড়ির খাজনা দিতে হবে না, নো ট্যাক্স। প্যারিসিয়ানদের কাউকে কোনো খাজনা দিতে হবে না, সব খাজনা ওরা মকুব করে দিল। সরকারের কাছে যা আমানত যা কিছু ছিল, কোনো আমানত সরকার বিক্রি করতে পারবে না। অনেক কিছু ছিল ব্যাংকে যা গচ্ছিত থাকে ইত্যাদি, কোনোটা বিক্রি করতে পারবে না। আর বলল, কমিউনের কোনো মেম্বার, কোনো কর্মচারী বা প্যারিতে কোনো ধরনের কর্মচারী 6000 ফ্রাঁ তার বেশি বা আয়, স্যালারি, বেতন, অর্থাৎ বেঁধে দিল এর ওপরে বেতন কারুর হবে না, সবার এর মধ্যে বা এর তলায়, এর বাইরে কারুর না, সে শাসক থেকে শুরু করে সকলের ওর মধ্যে থাকতে হবে। এবং 2 এপ্রিল ওরা ঘোষণা করলো, ঐতিহাসিক বলে আমি আপনাদের বলছি, ওই অতদিন আগে ওরা রাষ্ট্র থেকে চার্চকে পৃথক করলো 2 এপ্রিল। ওরা বলল, চার্চের কোনো ভূমিকা থাকবে না রাষ্ট্র পরিচালনায়। শুধু তাই না, ওরা 8 এপ্রিল থেকে ওই 1871 সমস্ত স্কুলের থেকে ধর্মীয় প্রতীক, ধর্মীয় আপ্তবাক্য, ধর্মীয় ছবি এবং ধর্মীয় প্রার্থনা 8 এপ্রিল সব কিছু বন্ধ করে দিল। ধর্মীয় কোনো কিছু স্কুল এডুকেশনে কেন থাকবে? রাষ্ট্রকে চার্চ থেকে আলাদা করলো এবং আপনার এডুকেশন, শিক্ষা থেকে চার্চকে এইভাবে ওরা পৃথক করলো। কিন্তু ওরা বাধ্য হয়ে, ওরা চায়নি, ওরা কোনো রিপ্রেসিভ দমনমূলক পদক্ষেপ নিতে চায়নি। কিন্তু ওরা খবর পাচ্ছে ভার্সাইতে, যেখানে থিয়েররা প্যারি থেকে পালিয়ে গিয়ে, ওরা তো পালিয়ে গেল শাসকরা, প্যারিকে ছেড়ে দিয়ে ওরা ভেবেছিল প্রুশিয়ানদের হাতে ছেড়ে দেবে, শ্রমিকরা দখল করে নিল, কিন্তু ওরা তো নিয়ে রাজধানী চলে গেল ভার্সাইতে। কিন্তু খবর পাচ্ছে ভার্সাইতে এরা প্রতিদিন যে কমিউনারদের ওরা গ্রেপ্তার করেছিল, প্রতিদিন 1-2 করে নৃশংসভাবে হত্যা করছে। এই খবরটা পাওয়ার পরে ওরা তখন হুমকি দিতে বাধ্য হলো যে দেখো, তোমাদের ভার্সাই বাহিনীর বহু লোককে পরিবার সহ আমরা গ্রেপ্তার করেছি, তোমরা যদি এই জিনিস চালাও তাহলে আমরা এই প্যারিতে কিন্তু পাল্টা পদক্ষেপে যাব। কিন্তু পরবর্তীকালের ঘটনা প্রমাণ করছে এটা একটা নিছক ঘোষণা ছিল, ওরা এই পদক্ষেপে যায়নি, একদম যায়নি। এটা একটা ভয় দেখাবার জন্যে ওরা এই পদক্ষেপের কথা বলেছিল। 6 এপ্রিল আরেকটা উল্লেখযোগ্য দিন, যে গিলোটিনের কথা জানেন তো, ফরাসি বিপ্লব, জ্যাকোবিনস, যা কিনা বিপ্লবকে বলা যেতে পারে চরমভাবে বিকৃত রূপ দিয়েছিল গিলোটিন। সেই গিলোটিনকে বলা হয়, অনেকে বর্বরতার প্রতীক বলে, ঠিকই, ওটাকে গোটা ফরাসি বিপ্লবের সাফল্যকে কালিমালিপ্ত করার জন্যে পরিচালিত করা। সেই গিলোটিনটাকে ওরা 6 এপ্রিল ওরা এটা একটা প্রতীকী করলো, গিলোটিনকে প্রকাশ্য রাজপথে পোড়ালো। অর্থাৎ ওরা যে এর ঘৃণার বিরুদ্ধে, এটা প্রমাণ করার জন্যে কমিউন থেকে সিদ্ধান্ত নিয়ে 6 এপ্রিল ওরা গিলোটিন পোড়ালো। আর 16 এপ্রিল ওরা একটা ঘটনা করলো জানেন, ওখানে প্যারিসে একটা বিরাট মনুমেন্ট ছিল। এই মনুমেন্টটার নাম ছিল ভেন্ডম কলাম। যারা নোট করছেন বলছি, VENDOME, ভেন্ডম কলাম। এই ভেন্ডম কলামটা আসলে আপনার প্রথম নেপোলিয়ান বোনাপার্ট
তার বিশ্বজয়ের পরিণতিতে নৃশংসতা এবং বিশ্বজয় অর্থাৎ পররাজ্য গ্রাস এবং নৃশংসতা তার প্রতীক হিসেবে প্যারি নগরীতে একটা বিরাট মনুমেন্ট তৈরি হয়েছিল, যার নাম ছিল ভেন্ডাম কলাম। ফরাসিরা মনে করত আমাদের বীরত্বের প্রতীক, কমিউন মনে করত না। তাই 16ই এপ্রিল তারা ঘোষণা করল যে ওটাকে তারা ভেঙে দেবে। শেষ পর্যন্ত জমায়েত করে ওরা এই ভেন্ডম কলাম, অত বিশাল তখনকার পৃথিবীতে ওটা ছিল উচ্চতম, ওটাকে ওরা গুঁড়িয়ে দিল, বললে এটা লজ্জার প্রতীক। মানুষকে হত্যা করে কেউ যদি আনন্দ প্রতীক চিহ্ন হিসেবে রাখতে চায়, কমিউন বললে এটা চলতে পারে না, ভেঙে দিল। এবং এই সময় ওরা সমবায়, কোঅপারেটিভ, মূলত সাধারণ মানুষ যাতে সমবায়কে আশ্রয় করে বাঁচতে পারে, শ্রমিকরা এবং সাধারণ মানুষ, সেই সমবায় এগুলিকে গড়ে তোলা এবং সব সমবায়কে একটা ইউনিয়নে যুক্ত করা। ওরা ডিক্রি জারি করলো কমিউন থেকে যে সমস্ত কোঅপারেটিভ শুড বি ইউনাইটেড, ওই জন্য ইউনিয়ন গঠন করতে হবে, ডিক্রি জারি করলো। আবার ওই সময় প্যারি নগরীতে যারা রুটি বেকারি যারা কাজ করত, সারা রাত কাজ করত, ওরা ডিক্রি করলো নাইটে কোনো শ্রম চলবে না, সারা রাত ধরে শ্রম চলবে না, বাতিল করলো। শিশু শ্রম, চাইল্ড লেবার, ওরা আইন জারি অর্থাৎ ডিক্রি জারি করে শিশু শ্রম বাতিল করে দিল। কোনো শিশু শ্রম করবে না, সবাইকে স্কুলে পাঠাও। শিক্ষার ওপরে জোর দিল এবং শিক্ষার যে মেটেরিয়ালস, অল এডুকেশন মেটেরিয়াল, শিক্ষার যা জিনিসপত্র ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় সকলের কাছে পৌঁছে দিতে হবে। আবার ওরা নিষিদ্ধ করলো কর্মসংস্থান কেন্দ্রগুলোকে, কারণ ফরাসি দেশে প্যারিসের কর্মসংস্থান কেন্দ্রগুলো এগুলো ছিল পুলিশদের, ওখানকার পুলিশদের মৌরুসি পাট্টা, ওগুলোকে ধরে তারা মানুষের থেকে টাকা নিত, লুট চালাতো। তাই বলল না, সরাসরি কমিউনের দায়িত্ব, কাজ দেওয়ার অধিকার হচ্ছে কমিউনের অধিকার। ওই ওই আপনার ওই যেগুলো ওই কী বলে ওই এমপ্লয়মেন্টের যে জায়গাগুলো, কর্মসংস্থানের অফিস, এগুলোকে ওরা উল্লেখ করলো যে শ্রম শোষণকারী মানুষের কিছু মানুষের মৌরুসি পাট্টা তুলে দিল, বাতিল করলো। আর যা কিছু মানুষের বর্বরতার চিহ্ন প্যারি নগরীতে ছিল সব কিছুকে বাতিল করে দিল। কয়েকটা আরও মানে দু একটা যদি এখানে মিস হয়ে থাকে আমি আপনাদের উল্লেখ করছি। হ্যাঁ, পতাকা পাল্টে দিল। প্যারিস মানে ফরাসি দেশের যে তেরঙ্গা পতাকা, সেই পতাকা বাতিল করে রেড ফ্ল্যাগ বসিয়ে দিল। ওরা বলল আমাদের পতাকা হচ্ছে লাল পতাকা, সেই পতাকা। আর ওরা ঘোষণা করল প্রোগ্রেসিভ সেকুলার ডেমোক্রেসি, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক, এই হবে ওদের প্রশাসনের মূল কথা, ঘোষণা করলো ওরা। আর আরেকটা বিষয়, হ্যাঁ ঠিকই ওখানে উল্লেখিত হয়নি, ঋণ, বিভিন্ন যে ঋণের ক্ষেত্রে সুদ ছিল, ওরা সেই সুদগুলোকে আটকে দিল, কোনো সুদ দিতে হবে না মানুষকে, রদ করে দিল। আর ওই আপনার মালিকরা যে সংস্থা পরিচালনা করতে পারছে না, সেই সংস্থাগুলোকে ওরা শ্রমিকদের হাতে সমবায় গড়ে তাদের পরিচালনার জন্য ছেড়ে দিল। কিছু যাকে বলে যাজক গ্রেপ্তার হয়েছিল ভয় দেখাবার জন্য, বিশেষ করে ওই ভার্সাইকে ওরা ভয় দেখাতে চেয়েছিল, আমাদের লোক যদি তোমরা মারো এদেরও আমরা দেখব, ছেড়ে দিয়েছিল, এদের গ্রেপ্তার করেছিল। মহিলাদের ব্যাপারে যেটা বলেছিলাম পরে, মহিলাদের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি এইখানে এই আলোচনাটা করব বলে এই ইতিহাস ঘাঁটাঘাঁটি করতে গিয়ে প্রথমে পাচ্ছিলাম না, পরে পেলাম একটা, মানে হট করে, এটা আমি আগে দেখিনি, এবারই দেখলাম। একজন মহিলা, আমি নাম বলছি একজন না, অনেক, আমি খালি একজনের নাম বলছি, জোসেফাইন মার্কুইজ।
যিনি বহু মহিলার এই প্যারি কমিউন তাকে রক্ষা করার জন্যে গুরুত্বপূর্ণ সংগ্রামের এক প্রতীক ছিলেন। যদিও প্যারি কমিউন প্রথম, তার যে ভোটাধিকারে মহিলাদের ভোটাধিকার ছিল না, কিন্তু এই মার্কুইজ এবং তার সঙ্গে অনেক মহিলা, আমি মার্কুইজের নামটা আলাদা করে বলছি, তার মানে আরও অনেক হয়তো প্রশংসনীয় ভূমিকা, কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, এরা একটা ইউনিট গড়ে তুললেন। এই ইউনিটের নাম ছিল উইমেন্স ইউনিয়ন ফর দ্য ডিফেন্স অফ প্যারিস অ্যান্ড কেয়ার অফ উন্ডেড। আবার বলছি, উইমেন্স ইউনিয়ন ফর দ্য ডিফেন্স অফ প্যারিস অ্যান্ড কেয়ার অফ উন্ডেড। একে মার্কস এঙ্গেলস প্রথম আন্তর্জাতিকের পক্ষ থেকে এই সংস্থাকে তারা যত রকমভাবে পেরেছিলেন, কারণ ওদের অভিজ্ঞতাই ছিল এই হচ্ছে প্রথম যারা কমিউনে কার্যধারায় যারা উন্ডেড হলো, আহত হলো, তাদের রক্ষা করা এবং সেবা শুশ্রূষার এই প্রথম উদ্যোগ মহিলারাই এটা গড়ে তুলেছিল। খুব প্রশংসনীয় ভূমিকা। এবং এই মহিলারাই ওই কমিউনের মধ্যে এরাই দাবি তুলল লিঙ্গ সমতা, জেন্ডার ইকুয়ালিটি। এরাই কমিউনের মধ্যে প্রথম দাবি তুলল। এরাই দাবি তুলল ওয়েজ ইকুয়ালিটি, মহিলাদের কম বেতন দেব চলবে না, বেতন সমতার দাবি এরা তুলল। শুধু তাই না, শিক্ষা এবং অবাক হওয়ার বিষয়, এই পলিটেকনিক ইত্যাদি যে শিক্ষা, মানে প্রফেশনাল এডুকেশন, এরা বলল শিক্ষা এবং পেশাগত শিক্ষায় নারীদেরও অধিকার, সমান অধিকার দিতে হবে। এমনকি ডাইভোর্স, বিবাহ বিচ্ছেদ, এটা এককভাবে খালি পুরুষদের কেন অধিকার হবে? ওরা দাবি তুলল মহিলাদেরও এই দাবি তুলে ধরবার অধিকার সমানভাবে থাকতে হবে। এইভাবে প্যারি কমিউন এই যে কার্যধারা কি যে পরিচালনা করলো, আমি আপনাদের কাছে উল্লেখ করলাম। আচ্ছা, এই যে কথাগুলো বললাম, এরপরে কি এই কথাটা বলা সব মানে উচিত না আমার? সেটা হচ্ছে 18ই মার্চ কমিউন প্রতিষ্ঠার পর থেকে যে সিদ্ধান্তগুলি ধারাবাহিকভাবে তারা গ্রহণ করলো, তার উপরে দাঁড়িয়ে নিশ্চিতভাবে বলা যেতে পারে এই কমিউনের একটা শ্রেণী চরিত্র ছিল। এই কমিউনের একটা শ্রেণী চরিত্র ছিল। অধিকাংশ সদস্য যেহেতু ছিলেন শ্রমিক, সর্বহারা শ্রেণীর প্রতিনিধি, তাই কমিউনের চরিত্রও ছিল সর্বহারা চরিত্র। শ্রমিক শ্রেণীর চরিত্র, সর্বহারা চরিত্র ছিল এই কমিউনের চরিত্র। নিশ্চিতভাবে বলা যায় একের পর এক তার যে কার্যধারাগুলো বললাম, এই কার্যধারাই এই কথাকে প্রমাণ করে, তুলে ধরে। কিছু কিছু যেমন বিপ্লবী পদক্ষেপ ছিল, আবার কিছু কিছু রিফর্মিস্ট অর্থাৎ সংস্কারমূলক কিছু পদক্ষেপও ছিল। কিন্তু ওই সংস্কারমূলক পদক্ষেপগুলো ছিল কেন, যেগুলি বাদ দিয়ে শ্রমিক শ্রেণীর স্বাধীন কার্যধারাও সম্ভব হতে পারত না। এর আগে, প্যারি কমিউনের আগে পৃথিবীর ইতিহাসে শুধু ফরাসি দেশ না, কোনো দেশের শাসক শ্রেণী এই ধরনের সংস্কারমূলক পদক্ষেপ কোনো দেশের শাসক শ্রেণী এর পূর্বে গ্রহণ করতে পারেনি। যেমন আমি একটা উদাহরণ আরেকবার বলছি, চার্চ থেকে রাষ্ট্রকে পৃথক করো। গোটা মানব সভ্যতার ইতিহাসে পাইওনিয়ার ছিল প্যারি কমিউন। তারাই প্রথম দেখালো ধর্মের সঙ্গে রাষ্ট্রকে মেলানো যায় না। এমনকি শিক্ষার সঙ্গে আমরা যদি আজকে আপনি ডিকশনারি দেখেন, ডিকশনারি অভিধান যদি দেখেন, সেকুলারিজমের যদি আপনি এখনও যদি আপনি ডিকশনারি খোলেন, ইংলিশ টু বেঙ্গলি, তাতে দেখবেন সে অক্সফোর্ড থেকে শুরু করে সব ডিকশনারি, তাতে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতার মানে কি, চার্চ বা ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করো, শিক্ষা থেকে রাষ্ট্রকে আলাদা করো, এই শিক্ষা থেকে ধর্মকে আলাদা করো। ঠিক সেই কাজ মানব সভ্যতার ইতিহাসে প্রথম করলো কিন্তু এই প্যারি কমিউন। আবার ওরা বেশ কিছু পদক্ষেপ নিল যা তৎকালীন পুঁজিপতি এবং জমিদার যে শ্রেণী ফরাসি দেশের, তাদের স্বার্থের সরাসরি বিরুদ্ধে। সুতরাং এক কথায় বলা যেতে পারে ঐতিহাসিক তখনও পর্যন্ত মানব সভ্যতার ইতিহাসে
অভূতপূর্ব নজির তৈরি করলো প্যারি কমিউন। কিন্তু এটাও ঠিক, এপ্রিলের শেষ থেকে 1871 এপ্রিলের শেষ থেকে হাত দিয়ে ফেলেছি, অসুবিধা হচ্ছে না তো তোমার সাউন্ডে? না, তোমার ওইটায় হাত চলে গেছিল। এপ্রিলের শেষ থেকে যখন গোটা ফরাসি দেশের প্রতিক্রিয়াশীলরা প্রুশিয়ান সরকারের মদত নিয়ে, ওই প্রুশিয়ান যে সরকার তাদেরও মদত নিয়ে, এমনকি পৃথিবীর অন্য দেশের পুঁজিপতিরাও সেদিন মদত দিয়েছিল থিয়ের সরকারকে, তারা যখন ঝাঁপিয়ে পড়েছে কমিউনকে ব্যর্থ করবার জন্যে, তার ফলে মে মাসের শুরু থেকে যে গতি নিয়ে প্যারি কমিউন এই ঐতিহাসিক একের পর এক পদক্ষেপ শ্রেণী শোষণের ভিত্তিগুলোকে ভেঙে চুরমার করতে শুরু করেছিল, কিন্তু সেগুলো আর তারা বজায় রাখতে পারল না। তাদের তখন মনোনিবেশ করতে হলো কিভাবে প্যারিকে আক্রমণের মুখ থেকে রক্ষা করা যেতে পারে। এবং কি ঘটলো জানেন? থিয়ের রিকোয়েস্ট করলো, মানে ফরাসি শাসক গোষ্ঠীর নেতা, সে বিসমার্ককে অনুরোধ করলো, আচ্ছা তুমি যে আমাদের হাজার হাজার সৈন্যকে বন্দি করেছো, ছেড়ে দাও না, তাহলে আমি তাদের পেলে আমার সেনাবাহিনীকে নতুন করে পুষ্ট করে প্যারির বিরুদ্ধে অভিযান চালাতে পারি। বিসমার্ক ছেড়ে দিল, কারণ ক্লাসটা হচ্ছে তো পুঁজিপতি, একই শ্রেণী, পুঁজিপতি জমিদার। থিয়েরও তার স্বার্থ রক্ষাকারী, বিসমার্ক ওদের জমিদারদের, ওরা বলতো ইউঙ্কার, তা পুঁজিপতি জমিদারদের স্বার্থ, ওরা কিন্তু ছেড়ে দিল। এর ফলে কি হলো, যে ভার্সাই বাহিনী ছিল দুর্বল, 18ই মার্চের পরে পালিয়ে গেল ভার্সাইতে। সেই সময় একটা ঘটনা, সে ঘটনা কিন্তু এটা উল্লেখ পরে করলে কিন্তু এখানেই করি। সেই সময় একটা কাজ যেটা মার্কস বলছেন করা উচিত ছিল, ব্যর্থতা, আচ্ছা ওইখানেই বলবো ব্যর্থতার কারণ, এখানে আর নাই বললাম। তো যাই হোক, তখন ওরা ছেড়ে দিল, যার ফলে হলো কি ভার্সাই বাহিনী, ফরাসি বাহিনী পুষ্ট হলো, এবং পুষ্ট হয়ে সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে প্যারিসের ওপরে লাগাতার গোলাবর্ষণ শুরু করলো এপ্রিলের শেষ থেকে। ভয়ঙ্কর অভিযান, সংগঠিত অভিযান, এবং যাতে প্রুশিয়ান সরকার সাহায্য করেছিল। এবং শেষ এই তখন কমিউনের লক্ষ্য হলো শ্রমিকদের নেতৃত্বে প্যারি কমিউন, কী করে তখন কমিউনকে বাঁচানো যায়, রক্ষা করা যায়। এই প্যারি কমিউনকে রক্ষা করবার ক্ষেত্রে প্যারি নগরীর 4টে দিক ছিল তো, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই যে 4টে দিকের মধ্যে দেখা গেল যে দক্ষিণ এবং পশ্চিম, এই পশ্চিম দিকটা আসলে প্যারি নগরীর একটা দুর্বল জায়গা ছিল। প্যারির যত সম্পত্তিবান অংশ, মানে যত মানে আপনার যত মানে বড় বড় সম্পত্তিবান অংশ, এরা বাস করতো পশ্চিম দিকে, যার জন্য প্যারি নগরীর পশ্চিমটা ইংরেজিতে বলে ভালনারেবল, একটু দুর্বল জায়গা ছিল। সেই জন্যে ওই জায়গাটার একটা দুর্বলতা ছিল। কিন্তু তা সত্ত্বেও আরেকটা কারণ ছিল, কমিউনাররা ভেবেছিল, শ্রমিকরা ভেবেছিল প্যারি নগরীর, যে প্রুশিয়ান বাহিনী তো বসে আছে দক্ষিণ পশ্চিম, আর আর্মিস্টাইজ হয়ে গেছে, মানে অস্ত্র সংবরণ হয়ে গেছে, তাহলে ওরা নিশ্চয়ই ওখান দিয়ে নিজেরাও আক্রমণ করবে না, আর কাউকে ওখান দিয়ে অ্যালাউ করবে না। এইটা ওদের ভুল ধারণা ছিল। কারণ প্রুশিয়ান বাহিনী তারা ভার্সাই বাহিনীকে, মানে ফরাসি বাহিনীকে পশ্চিম আর দক্ষিণ দুটো দিক থেকে ঢুকতে সাহায্য করল। এটা ওরা এই দুটো দিক সম্পর্কে ভুল অঙ্ক করেছিল, যার জন্য ওই দিক থেকে ভার্সাই বাহিনী তারা প্রবেশ করল। বাকি ছিল উত্তর, ওদিকে ছিল দক্ষিণ পশ্চিম, এদিকে উত্তর পূর্ব। পূর্ব দিকে ওরা বড় প্রতিরোধ গড়ে তুলল, কিন্তু শেষ পর্যন্ত তাকে আটকাতে পারেনি। এই প্রতিরোধ গুরুত্বপূর্ণ সংগ্রাম করল, এবং উত্তর এবং পূর্ব দুদিকেই, পূর্ব দিকে বেশি প্রতিরোধ ওরা গড়ে তুলেছিল। বলা যেতে পারে এই যে আক্রমণটা শুরু হলো প্যারির ওপরে,
নতুনভাবে শক্তি সঞ্চয় করে ওই ফরাসি বাহিনী বিসমার্কের সাহায্য অর্থাৎ প্রুশিয়ান বাহিনীর সাহায্য নিয়ে 8 দিন একটা বীরত্বপূর্ণ লড়াই হয়েছিল, 8 days ওয়ার, 8 দিন। এবং এই লড়াইটা হয়েছিল মূলত প্যারি নগরীকে ঘিরে যে ভ্যালি আছে, উপত্যকা, প্যারিকে ঘিরে। একটা উপত্যকার আমি কথা আগেই বলেছি, মেনিলমন্তা। একদিকে ছিল মেনিলমন্তা, আরেক দিকে ছিল বেলেভিল। এই দুটো উপত্যকা, এই দুটো ভ্যালিতেই লড়াই হয়েছিল। বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল। ক্ষয়ক্ষতি ওদেরও কম হয়নি, কিন্তু ওরা তো আধুনিক সব অস্ত্র নিয়ে বাহিনী প্রস্তুত করে, কিন্তু বহু রক্ত ঝরেছিল, হাজার হাজার এই কমিউনার্ডের মৃত্যু হয়েছিল, ওদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল শেষ পর্যন্ত। এবং সবচেয়ে বড় কথা হলো গণহত্যায় নিরপরাধ শিশু, মহিলা এরাও বাদ যায়নি। এই যে হাজার হাজার মৃত্যু হয়েছিল, কেউ বলে 6000, কেউ বলে 8000। আবার কমিউন নিয়ে পরবর্তী যারা ইতিহাস রচনা করেছে তারা বলেন নট লেস দ্যান 20,000, 20,000-এর কম না। গণহত্যার কবর। এবং প্যারি নগরীর সবচেয়ে বড় যে কবরখানা ছিল, নাম ছিল, ওদের তো ভাষা বোঝেন, ফ্রেঞ্চ, পেরি লেচাই সিমেট্রি। এটাকে প্যারির অন্যতম বৃহত্তম এটা ছিল নাম করা। যেমন লন্ডনে ছিল হাইগেট সিমেট্রি, যেখানে কার্ল মার্কসের আজও সমাধিক্ষেত্রটা আছে, তেমনি প্যারির এইটা নাম করা। এই কবরখানার ভিতরে পর্যন্ত নৃশংস হত্যা অভিযান চলেছে। এবং এই রক্তের বন্যায় হাজার হাজার শ্রমিক শুধু না, বীর কমিউনার্ড শুধু না, নিরপরাধ শিশু, মহিলা, এদের রক্তের বন্যায় সেদিন কমিউনকে দমন করেছে। একটা ইতিবাচক ঘটনা না বললেই নয়, প্রুশিয়ান বাহিনী তারা ছেড়ে দিয়েছিল, যাতে তারা সাহায্য করেছিল, মদত দিয়েছিল ফরাসি বাহিনীকে। কিন্তু এই প্রুশিয়ান বাহিনীর একটা ডিভিশন ছিল, এটাকে বলা হতো সেকশন বাহিনী, সেকশন পদাতিক বাহিনী। এরা কিন্তু প্রচুর কমিউনার্ডকে আত্মরক্ষার জন্যে সরে যাওয়ার রাস্তা করে দিয়েছিল, এটাও ইতিহাস। তা না হলে যে বীর সংগ্রামী শ্রমিকরা ওই প্যারি কমিউনের আলোটাকে পরবর্তীকালে রক্ষা করবার জন্য লন্ডনে চলে গেল এবং লন্ডনে গিয়ে আবার নতুন করে বিপ্লবী আন্দোলন সংগঠিত করার কাজ বিশ্বের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছিল, এদের রক্ষা করার জন্য কিন্তু সেদিন এই প্রুশিয়ান বাহিনীর সেকশন যে ডিভিশন ছিল তাদের ইতিবাচক ভূমিকা, এটা মার্কসও রচনায় উল্লেখ করেছে। অর্থাৎ আউট অফ নেগেটিভ যে ইতিবাচক, সেটাও, এটাই তো মার্ক্সবাদের কথা, এটাও ছিল। যাই হোক, শেষ পর্যন্ত এই রক্তের বন্যায় প্যারি কমিউন, সেই প্যারি কমিউনের অবসান ঘটল। বলা যেতে পারে রক্তের বন্যায় পৃথিবীর বুকে প্রথম শ্রমিক শ্রেণীর রাষ্ট্র, তাকে দমন করা হলো এই প্যারি কমিউনের। এই গোটা প্যারি কমিউন যখন হচ্ছে না, তখন কিন্তু মার্কস এবং এঙ্গেলস তারা শুধু বেঁচে রয়েছেন না, তারা প্রথম আন্তর্জাতিক থেকে একে পরিচালনা করার চেষ্টা করেছিলেন। আমি আপনাদের একটা কথা আগেই বলেছি, মার্কস প্রথমে বলেছিলেন এখনই ওদের ক্ষমতা দখলে যাওয়া উচিত না, যেটা পরবর্তীকালে লেনিন তার যুগে দাঁড়িয়ে ট্রটস্কির সঙ্গে বা মার্টভ এদের সঙ্গে ওই যখন মতাদর্শগত সংগ্রামে একটা সময় ওই 1905 সালের বিপ্লব ব্যর্থ হওয়ার পর রুশ দেশের কমিউনিস্টদের একাংশ, যাদের বিরুদ্ধে লড়তে হলো মতাদর্শগত লড়াই, লেনিনকে সঠিক বিপ্লবী পার্টি, বলশেভিক পার্টি গড়ে তোলার জন্য, তারা অনেকে বললেন দে শুড নট হ্যাভ টেকেন আর্মস। অস্ত্র ধরার আগে শ্রমিকরা তারা বললেন ধরুক, কিন্তু তারপরে তারা বললেন না ধরলেই ভালো হতো। যখন ব্যর্থ হলো বিপ্লব 1905 রুশ দেশে, তখন লেনিন
এদের উদ্দেশ্যে মার্ক্সের শিক্ষাটাকে তুলে ধরেছিলেন। বললেন আপনারা মার্ক্সের থেকে শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ, তাই তো আপনারা মার্ক্সবাদী হতে পারেননি। তখন বলেছিলেন লেনিন, মার্ক্স 1871-এ 18ই মার্চের আগে বারে বারে শ্রমিকদের বলেছিলেন, ফরাসি নগরীর প্যারি নগরীর শ্রমিকদের, যে ইউ শুড নট টেক আপ দ্য আর্মস, আপনারা সশস্ত্র হবেন না, অস্ত্র এখনই তুলে নেবেন না, ইট ইজ নট দ্য রাইট টাইম, এটা সঠিক সময় না। কিন্তু তুলে নেওয়ার পর শুধু ওরা স্বর্গে ঝড় তুলেছে এইটুকুই বলেননি। জানেন, প্যারি কমিউনের 72 দিন মার্ক্স এবং এঙ্গেলস প্রতি মুহূর্তে ঢুকতে পারছেন না, কিন্তু লন্ডন থেকে ইংলিশ চ্যানেলের ওপারেই তো প্যারি, এই কমিউনকে রক্ষা করার জন্যে কত রকমভাবে সাহায্য করবার চেষ্টা করেছে। নানা অর্থ, ওই যে বললাম মহিলারা ওই যে কেয়ারিং ইউনিট তৈরি করলেন, প্রথম আন্তর্জাতিক থেকে তাকে অর্থ, তারপরে বিভিন্ন ব্যান্ডেজ থেকে শুরু করে নানা কিছু, এমনকি অস্ত্র সরবরাহ করার জন্যও এঙ্গেলসের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, জানেন? অনেকে জানেন না, অনেকে জানেন। এঙ্গেলসকে মার্ক্স ডাকতেন কিন্তু ভালোবেসে, কখনো উনি মাঝে মাঝে ফ্রেড বলে ডাকতেন, আসলে জেনারেল বলে ডাকতেন। সারা জীবন মার্ক্স এঙ্গেলসকে ডাকতেন জেনারেল, কারণ মার্ক্সের চোখে এত বড় যুদ্ধ বিশারদ, উনি বলতেন কে আছে, স্ট্রিট ফাইট কি করে করতে হবে, অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে ব্যারিকেড লড়াই কিভাবে করতে হবে। বলতেন এঙ্গেলসের থেকে পাণ্ডিত্য কার আছে। আর এঙ্গেলস নিজের জীবনে ওই ঘোড়ার পিঠে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন, ঘোড়ার ওপরে চড়ে, আবার যাকে বলে পদাতিক বাহিনী। উনি এঙ্গেলসের লেখা আছে, আপনারা যারা উৎসাহী পড়তে পারেন, এই যে আপনার ব্যারিকেড ফাইট, হাউ টু কন্ডাক্ট ব্যারিকেড ফাইট, এঙ্গেলসের লেখা আছে। এবং এঙ্গেলসের লেখা আছে কোন ধরনের বন্দুক, তার মাজল, অর্থাৎ তার ওই যে মুখটা কত লম্বা হলে কত দূরত্ব রাখতে হবে। আমি বিস্তারিত বলছি না, কিন্তু বলতে চাইছি তখন প্যারির কমিউনারদের অস্ত্র সম্পর্কেও নানাভাবে পরামর্শ দিতেন মার্ক্স এঙ্গেলস। এইটা সংগ্রহ করেছেন, এইটা করেছেন, আচ্ছা রাস্তার উপরে যে বেয়নেট লড়াই হবে তার জন্য প্রস্তুতি রেখেছেন, ইত্যাদি নানাভাবে। অর্থাৎ ঠিক করেনি বুঝেও এই কমিউনকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আবার এই কমিউন যখন আপনার ব্যর্থ হলো, ব্যর্থ হওয়ার পর তখন যেমন ওই কি করে ওই শ্রমিকদের বাঁচানো যায়, ওই যে যারা বললাম, যারা কমিউনার, যারা আত্মরক্ষার জন্য বিভিন্নভাবে বেরিয়ে যেতে পারছে, তাদের রক্ষা করার বড় দায়িত্ব নিয়েছিল প্রথম আন্তর্জাতিক। এরকম অজস্র কমিউনার, যাদের লন্ডন শুধু না, লন্ডন, ব্রাসেলস থেকে ওই কি বলে হেলসিঙ্কি, বিভিন্ন যেখানে যেখানে ওদের যোগাযোগ ছিল সেখানে তারা কমিউনারদের পাঠিয়ে তাদের রক্ষা করার দায়িত্ব নিয়েছিল। অর্থাৎ সশরীরে কমিউন ব্যর্থ হবার পরে তাকে রক্ষা করার দায়িত্ব নিলেন। আবার কেন এই কমিউন ব্যর্থ হয়েছিল সে আলোচনা করেছে। আমি আপনাদের ব্ল্যাঙ্কির কথা বলছিলাম, আসলে ব্ল্যাঙ্কি বলেছিলাম পরে বলবো, এখন যেটা বলবো, ব্ল্যাঙ্কি ছিল একটা মতবাদ, কিন্তু ব্ল্যাঙ্কি শুধু একজন ব্যক্তি না। ব্ল্যাঙ্কির মতবাদের বিরুদ্ধে মার্ক্সকে লড়তে হয়েছিল, মার্ক্স এঙ্গেলসকে মার্ক্সবাদ প্রতিষ্ঠা করার জন্য। ব্ল্যাঙ্কিও সমাজবাদের কথা বলতেন, কিন্তু ব্ল্যাঙ্কি সংগঠিত উপায় বিপ্লবী সংগ্রামের তত্ত্বে বিশ্বাস করতেন। ব্ল্যাঙ্কির মূল কথা ছিল কনস্পিরেটোরিয়াল, ষড়যন্ত্রমূলক, অর্থাৎ অভ্যুত্থান ঘটিয়ে দিতে হবে কয়েকজনে মিলে, সংগঠিত হওয়ার কোনো দরকার নেই, চেতনার বিকাশ ঘটাবার দরকার নেই, কিছু বীর সংগঠিত আকারে অভ্যুত্থান করলেই হবে, এই ছিল ব্ল্যাঙ্কিবাদের মূল কথা। কিন্তু দুঃখের হচ্ছে প্যারি কমিউনারদের মধ্যে প্রথম আন্তর্জাতিক মানে মার্ক্স এঙ্গেলস বা মার্ক্সবাদ, তার প্রভাবটা ছিল খুব কম, কিছু ছিল। প্রথম
প্রথম আন্তর্জাতিক পন্থী ছিল, কিন্তু খুব কম। ওভারওয়েলমিং মেজরিটি, বিপুল সংখ্যাগরিষ্ঠ ছিল ব্ল্যাঙ্কিপন্থী, অর্থাৎ যারা সংগঠনের তত্ত্বে বিশ্বাস করত না, জনচেতনার বিকাশের ওপরে বিশ্বাস করত না, যারা অভ্যুত্থানের তত্ত্বের ওপরে বিশ্বাস করত। একদিকে ব্ল্যাঙ্কিপন্থী, আরেকটা ফ্রান্সেরই আরেকজন, তিনিও সমাজতন্ত্রের কথা বলতেন, কিন্তু মার্ক্সবাদের কথাই যাকে বলা হয় পেটি বুর্জোয়া সোশ্যালিজম, অর্থাৎ যিনি কৃষকদের সমাজতন্ত্রের কথা বলতেন, তার নাম ছিল প্রুধো, যাকে মোকাবিলা করে মার্ক্সকে কলম ধরতে হয়েছিল। সেই প্রুধো তিনিও ছিলেন, তখন কমিউনারদের ওপরে তার প্রভাব ছিল। এবং এই প্রুধোর মতবাদ, সে মতবাদ ছিল নৈরাজ্যবাদের মতবাদ, অ্যানার্কিজম। সংগঠিত হতে হবে এবং পার্টির প্রয়োজন, শ্রমিকদের সংগঠিত হতে হবে পার্টির মাধ্যমে। এই মতবাদকে প্রুধো স্বীকার করতেন না। আর সেই সময় প্রথম আন্তর্জাতিকের মধ্যে যখন প্যারি কমিউন হচ্ছে, তখন প্রথম আন্তর্জাতিকের মধ্যে মার্কস এঙ্গেলসকে লড়াই করতে হচ্ছে ওই নৈরাজ্যবাদের বিরুদ্ধে। বাকুনিন তত্ত্ব, বাকুনিন মতবাদ বা বাকুনিনবাদ, তার নামে তখন দরকার নেই দেশে দেশে শ্রমিকদের সংগঠনের, খালি ষড়যন্ত্র করবে, সঠিকভাবে অভ্যুত্থান হয়ে যাবে। ওই নৈরাজ্যবাদের বিরুদ্ধে তখন প্রথম আন্তর্জাতিককে লড়তে হয়েছে, খুব কঠিন লড়াই, খুব কঠিন লড়াই। ঠিক সেই সময় প্রুধো এর মতবাদও প্যারি নগরীর শ্রমিকদের ওপরে এরই ছিল গুরুত্বপূর্ণ প্রভাব, যার জন্যে প্যারির শ্রমিকরা এত বীরত্বপূর্ণ সংগ্রামের পরেও সঠিক যে মতাদর্শের ভিত্তিতে পরিচালিত হওয়ার প্রশ্ন, না, সেটা হতে পারে। যার জন্যেই প্যারি কমিউনের হয়তো সঠিক পদ গ্রহণ করতে পারলে হয়তো ইতিহাস অন্যভাবে লেখা হতে পারত, হয়তো হতে পারত। টিকে হয়তো ওইখান থেকেই শুরু হতো প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব, কে বলতে পারে। কারণ একটা কথা ঠিক, 18ই মার্চের পর যখন বেশ কিছু কমিউনার শ্রমিকরা বলল, চলো আমরা প্যারিতে কেন দাঁড়িয়ে আছি, ওরা তো পালিয়েছে ভার্সাইতে চলো, ওদের কেন্দ্র যেটা এখন দখল করে নাও। এটা করতে পারলে হয়তো গোটা ফরাসি শাসক শ্রেণীকেই তাদের দুর্বল করে দেওয়া যেত। সেটা তো হলো না, ওরা তো ভার্সাইতে গিয়ে পুনর্গঠিত হলো। সেদিন কিন্তু এই সঠিক মার্ক্স কিন্তু বলেছিলেন যে ওদের এখনই ভার্সাইতে গিয়ে দখল করা উচিত, হয়নি। 1, 2, সেটা হলো যে সংগঠিত, খুব দ্রুত সংগঠিত রূপ, অর্থাৎ পার্টি যাকে সামনে রেখে কমিউনটাকে পরিচালনা করা, এবং যে পার্টি শ্রমিকদের সঙ্গে মেহনতি মানুষ এই সবাইকে টেনে আনা, না, এই কাজটাও হয়নি। সংগঠিত আকারে বিপ্লবী অভিযানকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও হয়নি। 2, 3, প্যারির আশেপাশে ছিল ব্যাপক কৃষক, এদের সঙ্গে দ্রুত সম্পর্ক গড়ে তোলা, এক্ষেত্রেও ঘাটতি ছিল। আর 4, ব্যাংক অফ ফ্রান্স। সেই সময় গোটা ফরাসি শাসক শ্রেণীর সম্পূর্ণ অর্থ, গোটা ফরাসি শাসক শ্রেণীর বিশাল পরিমাণ অর্থ জমা ছিল ব্যাংক অফ ফ্রান্সে, যার হেডকোয়ার্টার ছিল প্যারিস। ওই ব্যাংক অফ ফ্রান্স যদি ওরা দখল করে নিত, তাহলে গোটা ফরাসি শাসক শ্রেণী পুরোপুরি পঙ্গু হয়ে যেত, এই বিপ্লব দমন করবার দিকে আর এগোতেই পারত না। মার্ক্স চেয়েছিলেন, বলেছিলেন, ওরা সেটাও করেন। এবং এর ফলেই ফরাসি শাসক গোষ্ঠী প্রতিক্রিয়ার শক্তি
বিশ্ব প্রতিবিপ্লবীদের সাহায্য নিয়ে, পুঁজিবাদের সাহায্য নিয়ে তারা সংগঠিত হলো এবং সংগঠিত হয়ে তারা শেষ পর্যন্ত বিপ্লবকে দমন করবার দিকে এগিয়ে যেতে পারল। এই পতনের কারণ মার্ক্সই কিন্তু বিশদ আলোচনা করে চিহ্নিত করলেন। আমি আপনাদের শুরুতেই বলেছি, লেনিনের কথায় যে বারে বারে তিনি মার্ক্সের এই রচনাটা পড়েছিলেন নভেম্বর বিপ্লবের আগে, যেখানে সর্বহারার বিপ্লব যাতে ত্রুটি মুক্ত হয়ে ক্ষমতা দখলের দিকে এগোতে পারে, মার্ক্সকে প্যারি কমিউনের অভিজ্ঞতায় দাঁড়িয়ে ওই অসাধারণ রচনা প্যারি কমিউনের শিক্ষা, লেসন্স অফ প্যারি কমিউন করেছিলেন। আমার আলোচনার শেষ এবার অংশটা হচ্ছে এই প্যারি কমিউন 1871-এ। আজ আগামী দিনেও এটার আলোচনা চলবে। কেন? এর গুরুত্বটা মার্ক্স নিজেই চিহ্নিত করেছে। ওই 1871 তখনও কমিউন চলছে। 1871-এর 12ই এপ্রিল মার্ক্সের একজন খুব বন্ধু ছিল, মার্ক্স আর এঙ্গেলসের যদি আপনি চিঠি, ওদের চিঠি তো আছে অসংখ্য, অনেক সংকলন আছে, আর ওই চিঠি বাদ দিয়ে মার্ক্সবাদকে ধরা যায় না। তো যাই হোক, 12ই এপ্রিল 1871 মার্ক্স চিঠি লিখলেন। ওনার এক বন্ধু ছিলেন কুগেলম্যান, লুডভিগ কুগেলম্যান। এই কুগেলম্যানকে মার্ক্সের অনেক চিঠি আছে, খুব গুরুত্বপূর্ণ। এই 12ই এপ্রিলের চিঠিতে মার্ক্স বলছেন, এই মার্ক্স এঙ্গেলসের কথাগুলো না নিজের বলতে একটু ভয় লাগে, আমার অনেক সময় লাগবে ব্যাখ্যা করতে। ওনারা ছোট্ট কথায় কত অসাধারণ গভীরতা নিয়ে বলতেন। এই জন্য এবারেও আমি ফিরে যাচ্ছি মার্ক্স কি লিখেছিলেন একদম চিঠির থেকে। মার্ক্স ওই চিঠিতে বলছেন বন্ধুকে, কুগেলম্যান, আপনি যদি আমার, কুগেলম্যানকে বলছেন, আপনি যদি আমার অষ্টাদশ বুমেয়ার, এটা একটা বই, অষ্টাদশ বুমেয়ার, আসলে নেপোলিয়ন ক্ষমতা দখল করার পর 18 বুমেয়ার ডিক্লেয়ার করেছিল ফরাসি দেশে। সেই অষ্টাদশ বুমেয়ারকে নিয়ে, নামটা ওইটা দিয়ে, তিনি তৎকালীন ফরাসি দেশের আর্থসামাজিক পরিস্থিতির অসাধারণ রচনা এই লেখায় করেছিলেন। মানে অনেকে বলেন, আমি নাম বলবো না, অনেক বিখ্যাত সমাজবিজ্ঞানীর মতে ঐতিহাসিক বস্তুবাদের আলোচনা মার্ক্স যা করেছেন, অনেকে বলেন তার সেরা আলোচনাটা হচ্ছে এই 18 বুমেয়ার বা অষ্টাদশ বুমেয়ার। এখানে তিনি বলছেন, আপনি যদি আমার অষ্টাদশ বুমেয়ার গ্রন্থের শেষ পরিচ্ছদটা দেখেন, তাহলে দেখবেন তাতে আমি ঘোষণা করেছিলাম, মার্ক্স বলছেন, যে ফরাসি বিপ্লবের পরবর্তী প্রয়াস আর আগের মতো, পূর্বের মতো আমলাতান্ত্রিক সামরিক যন্ত্র, আমরা বলি না ব্যুরোক্রেটিক মিলিটারি মেশিন, যে বলছেন আগের মতো অর্থাৎ পূর্বের মতো আমলাতান্ত্রিক সামরিক যন্ত্র এক হাত থেকে অপর হাতে হস্তান্তরিত হবার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ওই আমলাতান্ত্রিক সামরিক যন্ত্রকে ধ্বংস করতে চাইবে এবং মহাদেশের সমস্ত গণবিপ্লবের আগামী দিনে এই হলো পূর্ব শর্ত। অর্থাৎ শ্রমিক শ্রেণী খালি ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা দখলই করবে না, বুর্জোয়াদের হাত থেকে ক্ষমতা নিয়ে সেই রাষ্ট্র ক্ষমতাটাকে ধ্বংস করবে, সেই রাষ্ট্রযন্ত্রটাকে, স্টেট মেশিনটাকে ধ্বংস করে ফেলবে। উনি বলছেন, আমি তো আগেই বলেছিলাম অষ্টাদশ বুমেয়ারে। আর দেখুন প্যারির বীর কমরেডরা এই লেখাতেই বলছেন, এটাই ঘটাতে চাইছেন আমাদের প্যারির পার্টি কমরেডরা। মার্ক্স বলছেন, কি নমনীয়তা, কি ঐতিহাসিক উদ্যোগ, ত্যাগের কি ক্ষমতা এই প্যারির সংগ্রামী মানুষের রয়েছে। এর সঙ্গে তুলনীয় কোনো মহানুভবতার
নিদর্শন ইতিহাসে নেই। আমার কথা না, মার্কস বলছেন, ওই প্যারি কমিউনারদের উদ্দেশ্যে বলছেন, এর সমান মহানুভবতার কোনো নিদর্শন ইতিহাসে নেই। 12ই এপ্রিল তখনও কমিউন পরাস্ত হয়নি, তাই বলছেন এরা যদি পরাজিত হয় তার জন্যে তাদের ভালো মানুষই দায়ী থাকবে। মার্কস বলছেন 12ই এপ্রিল এরা যদি পরাজিত হয় তার জন্যে তাদের ভালো মানুষই দায়ী থাকবে। তাদের প্রথম বিজয়ের পরেই ভার্সাইয়ের উদ্দেশ্যে অভিযান চালানো উচিত ছিল, তাহলেই প্যারি জাতীয় রক্ষী বাহিনীর প্রতিক্রিয়াশীল অংশ পিছু হটতে বাধ্য হতো, যেটা আগেই বলেছি। কিন্তু এইখানে প্যারি মানে মার্কস বলছেন অসাধারণ মানে তাৎপর্য, প্যারি কমিউনের গুরুত্ব বোঝাবার জন্যে মার্কসের ওই লেখার ওই গুরুত্বপূর্ণ জায়গাটা উল্লেখ করলেন। দ্বিতীয়ত আরেকটা কথা বলবো, ওই কুগেলম্যানকে 12ই এপ্রিলের যে লেখা 1871-এর, তার 5 দিন পরে আরেকটা চিঠি লিখলেন মার্কস 17ই এপ্রিল। ওই 17ই এপ্রিলের চিঠিতে মার্কস বলছেন, আবার আমি মার্কসকে কোট করছি, বলছেন প্যারির সংগ্রামের সাথে পুঁজিপতি শ্রেণী ও তার রাষ্ট্রের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর সংগ্রাম এক নতুন স্তরে উন্নীত হয়েছে। দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ প্যারি কমিউন। প্যারি কমিউনের তাৎপর্য তো এটাই। মার্কস বলছেন নিজেই, কি বলছেন? বলছেন প্যারির সংগ্রামের সাথে, তখনও প্যারি কমিউন টিকে আছে 17ই এপ্রিল, বলছেন প্যারির সংগ্রামের সাথে সাথেই পুঁজিপতি শ্রেণী ও তার রাষ্ট্রের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর সংগ্রাম এক নতুন স্তরে উন্নীত হয়েছে। আশু ফলাফল যাই হোক না কেন, আশু ফলাফল যাই হোক না কেন, দুনিয়া জোড়া গুরুত্ব রয়েছে এমন এক নতুন ধারা আমরা লাভ করলাম প্যারি কমিউনের মধ্যে দিয়ে। মার্কস লিখছে। খালি আমি তুলনা না, খালি আমি উল্লেখ করছি। 2রা এপ্রিল গণনা হবে, ভোট গণনা, ঠিক আছে, দেখা যাবে কি হবে। কিন্তু ইতিমধ্যে এটা কি জোর গলায় বলা যায় না? এবারের পশ্চিমবাংলার সপ্তদশ বিধানসভা নির্বাচনে গত 10 বছরে এটা হয়নি। সারা রাজ্য জুড়ে আমাদের শুধু কর্মীরা না, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা নতুন আত্মবিশ্বাস নিয়ে সংগ্রামের ধারায় নিজেদের যুক্ত করবার যে সাহস, যে হিম্মত এবং যে আত্মবিশ্বাস দেখাতে পেরেছে, এটাই তো ইতিমধ্যেই বলা যেতে পারে এবারের সংগ্রামে আমাদের ইতিমধ্যেই সবচেয়ে বড় সম্পদ, যার উপরে দাঁড়িয়ে আগামী দিনে আমরা এগোবই। এগোতে আমাদের হবে, আমরা ছাড়া বিকল্প কে আছে? আমি দেখুন তুলনা টানতে গিয়ে বললাম, মার্কস বলছেন তখন প্যারি কমিউন চলছে 17ই এপ্রিল। তিনি বলছেন যে আশু ফলাফল যাই হোক না কেন, দুনিয়া জোড়া গুরুত্ব রয়েছে এমন এক নতুন স্ট্রিম অফ ব্যাটল, এমন এক নতুন ধারা, এটাই তো আমরা লাভ করলাম প্যারি কমিউনের মধ্যে দিয়ে। আর এরই সঙ্গে আরেকটা কথা বলবো, এটা হচ্ছে 1886 সালে ফ্রেডরিক এঙ্গেলস প্যারি কমিউনের পঞ্চদশ বার্ষিকী, 15তম বার্ষিকী, তাতে এঙ্গেলস বলছেন শুরু করেছিলাম প্যারি কমিউনের 20তম বার্ষিকী, বা ওটা বোধহয় 21তম বার্ষিকী। তার মাঝখানে এবারে বললাম এই দুটো চিঠি, তারপরে এখন বলছি এঙ্গেলসের প্যারি কমিউনের 15তম বার্ষিকীতে উনি কী বলছেন। এঙ্গেলসের এই লেখাটা বেরিয়েছিল তৎকালীন ফ্রান্সের সবচেয়ে নামকরা পত্রিকা লা সোশিয়ালিস্ট, 27শে মার্চ 1886। তাতে বলছেন, রচনাটা এঙ্গেলসের কথাগুলো বলি, ওরা আন্তর্জাতিককে শেষ করে ফেলার আশা করেছিল, বলছেন উনি। তখন প্যারি কমিউনকেও দমন করেছে রক্তের বন্যায়। তারপরে এঙ্গেলস লিখছেন ওরা আন্তর্জাতিককে, আন্তর্জাতিক মানে ফার্স্ট ইন্টারন্যাশনাল, ওরা ভেবেছিল প্যারি কমিউনকে দমন করলাম মানে ওই যে ফার্স্ট ইন্টারন্যাশনাল বিশ্বজোড়া শ্রমিক আন্দোলনের কেন্দ্র, তাকেও ধ্বংস করে দিলাম। বলছেন ওরা আন্তর্জাতিককে শেষ করে ফেলার আশা করেছিল।
আজ সর্বহারার আন্তর্জাতিক ঐক্য, বিভিন্ন দেশের শ্রমিক শ্রেণীর মধ্যে সৌভ্রাতৃত্ব, সেটা গড়ে মানে সৌভ্রাতৃত্ব এমন পর্যায়ে নিয়ে গেছে। আরেকবার বলি এই জায়গাটা, তা আমার বলার মধ্যে কিছু জটিলতা থাকতে পারে। আজ সর্বহারার আন্তর্জাতিক ঐক্য, বিভিন্ন দেশের বিপ্লবী শ্রমিক শ্রেণীর মধ্যে সৌভ্রাতৃত্ব কমিউনের পূর্বের তুলনায়, কমিউনের আগের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী ও সুসংহত। অর্থাৎ ওরা 1000 চেষ্টা করেও কমিউনের গুরুত্ব কমাতে তো পারেইনি, 1000 গুণ বেশি শক্তি অর্জন করেছে গোটা বিশ্বজোড়া মেহনতি মানুষের সৌভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং তাদের যে ওই আপনার মানে সুস্থিতি বা অর্গানাইজ সংগঠিত রূপ 1000 গুণ বেশি শক্তি অর্জন করেছে। যাই হোক, আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আজকে আমরা যখন আলোচনা করছি প্যারি কমিউনের পর 150 বছর কেটে গেছে। এই 150 বছর পরেও ওই মার্কস, বিশেষ করে এঙ্গেলস প্যারি কমিউনের 20 বছর বা 15 বছর পরে তার গুরুত্ব ব্যাখ্যা করে যা বলেছেন, এগুলি আমাদের স্মরণে রাখতে হবে। তার সঙ্গে আমি যেটা আপনাদের বলবো, মার্কসীয় মতবাদ, আপনারা ইয়ঙ্গার জেনারেশন বেশি আছেন, তরুণ প্রজন্ম, আমরা আমাদের বিপ্লবী আন্দোলন ভারতের বুকে এগিয়ে নিয়ে যাওয়ার আগামী দিনের সবথেকে বেশি দায়িত্ব আপনাদের নিতে হবে। সবসময় মনে রাখতে হবে মার্কসীয় মতবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, এবং এই মতবাদ কিন্তু সবসময় এগিয়ে চলেছে। এটাই হচ্ছে এই মতবাদের শ্রেষ্ঠত্ব। অর্থাৎ মার্ক্স যেখানে থামলেন ওখানেই মতবাদ থামেনি, লেনিন যেখানে থামলেন সেখানেই মতবাদ থামেনি। তারপরেও এই মতবাদ ক্রমান্বয়ে সমৃদ্ধ হচ্ছে। ভারতের বুকে সিপিআইএম, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, ভারতের বুকে মার্ক্সীয় মতবাদকে প্রয়োগ করতে গিয়ে আমরা যে শিক্ষা অর্জন করছি, মার্ক্সবাদের ভাণ্ডারকে আমরাও সমৃদ্ধ করছি। শুধু গ্রামসি সমৃদ্ধ করেননি, শুধু লুকাচ সমৃদ্ধ করেননি, শুধু অ্যালথুজার সমৃদ্ধ করেননি, শুধু চে গুয়েভারা বা ফিডেল কাস্ট্রো সমৃদ্ধ করেননি, শুধু মাও সেতুং বা চোয়েল্লাই বা চুতে এরাই সমৃদ্ধ করেননি, লিউ সাউচি না, শুধুমাত্র আমাদের কমরেড হোচিমিন বা লে দুয়ান এরাই সমৃদ্ধ করেননি। আজও ভারতের বুকে কমরেড বিট ইএমএস নম্বুদিরিপাদ, তিনি তার জীবিতকালে যেভাবে ভারতের বুকে মার্ক্সবাদ প্রয়োগ করা, লিখিতভাবে তার যে অজস্র নজির, মার্ক্সবাদ ভারতে এটাও তো মার্ক্সীয় ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। এমনকি এদেরও আগে ডি কোসাম্বি, এই যে ভারতের যে ইতিহাস, হাজার হাজার বছরের ইতিহাস, তিনি ঐতিহাসিক বস্তুবাদের আলোকে ভারতের ইতিহাসকে আলোচনা করলেন। ঐতিহাসিক বস্তুবাদ সমৃদ্ধ হল এবং পরবর্তীকালে আমাদের যারা পূর্বসূরীরা, কমরেড বিটি রণদীবে, আমাদের বাংলার বুকে আমাদের ভারতের কমরেড মুজফ্ফর আহমেদ, আমাদের কমরেড জ্যোতি বোস, এরাও শুধু বাংলা কেন, ভারতের বুকে মার্ক্সীয় মতবাদ প্রয়োগ করা, এটাও মার্ক্সীয় মতবাদ। এটাই হচ্ছে মার্ক্সীয় মতবাদের শ্রেষ্ঠত্ব, যার জন্য মার্ক্সীয় মতবাদ দিনের পর দিন সমৃদ্ধ হচ্ছে। মার্ক্সীয় মতবাদের সময় দুনিয়ার বুকে অনেক মতবাদ জন্মেছিল, সব মতবাদ খারিজ হয়ে গেছে, কিন্তু মার্ক্সীয় মতবাদ আজকে আরও পুষ্ট। কারণ মার্ক্স যেগুলো দেখেছিলেন, অনেক কিছু দেখেননি। মার্ক্স সাম্রাজ্যবাদকে প্রকৃত রূপে দেখেননি, কিন্তু সাম্রাজ্যবাদের যুগে মার্ক্সবাদ থেমে থাকেনি, আরও সমৃদ্ধ হলো। লেনিন করলেন, মার্ক্স সাম্রাজ্যবাদের যুগে মার্ক্সবাদকে এগিয়ে দিল। আজকে নয়া উদারনীতির যুগ, আন্তর্জাতিক লগ্নি পুঁজির চরমতম রূপের আমরা আজকে সময় কাজ করছি। আমরা আবার মার্ক্সীয় মতবাদকে আমরাও তো সমৃদ্ধ করছি। দিস ইজ দ্য চ্যাম্পিয়নশিপ। মার্ক্সীয় মতবাদ প্রয়োগের মধ্যে দিয়ে নিরন্তর সমৃদ্ধ হয়। তাই প্যারি কমিউনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ওই যে বললাম ব্ল্যাঙ্কির মতবাদ, তার অসারতা,
অর্থাৎ অ্যানার্কিজম, নৈরাজ্যবাদ, ওই যে প্রুধোর মতবাদ। পার্টির প্রয়োজন নেই, জনগণের সংগঠিত আন্দোলন সংগঠনের প্রয়োজন নেই। এই ভ্রান্ত ধারণার অবসান ঘটানোর প্যারি কমিউন গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। আবার মতবাদ ছাড়া এগোতে পারে না। প্যারি কমিউন পতনের অন্যতম কারণ হল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ মার্ক্সীয় মতবাদের দ্বারা তা পরিচালিত হয়নি। অর্থাৎ চ্যাম্পিয়নশিপ অব দ্য থিওরি, মতবাদের শ্রেষ্ঠত্ব তুলে ধরল। নিশ্চিতভাবে প্যারি কমিউন মার্ক্সবাদ, তার প্রাসঙ্গিকতা, সমাজ বিপ্লবের গুরুত্ব এবং সংগঠিতভাবে বিপ্লবী আন্দোলনের গুরুত্ব যেভাবে উপস্থিত করেছে তার প্রাসঙ্গিকতা আজও বিরাজ করছে। আবার এটাও ঠিক, আমরা যখন আজকে এই সময়ে দাঁড়িয়ে আমার শেষ কথা হলো প্যারি কমিউন নিয়ে আলোচনা করছি, মনে রাখতে হবে প্যারি কমিউনের শিক্ষা নিয়ে আলোচনা, ওই যে বললাম মার্কস এঙ্গেলস আলোচনা করেছিলেন মার্কসের রচনা। আমরাও তো আজকে প্যারি কমিউনের থেকে আমরা শিক্ষা পেয়েছি, যে শিক্ষা হলো যে মার্ক্সীয় মতবাদকে প্রয়োগ করতে হবে নির্দিষ্ট পরিস্থিতিতে, কোনো অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত রূপ নেই। আমার এটা শেষ কথা, মার্ক্সবাদকে দয়া করে কখনো বিমূর্ত মতবাদ হিসেবে দেখবেন না। এটা কোনো অ্যাবস্ট্রাক্ট থিওরি না, এটা প্রয়োগের মতবাদ, এবং এই প্রয়োগের মতবাদের ভিত্তিতেই দেখতে হবে। ধরুন আজকে যখন আমরা আলোচনা করছি, সারা বিশ্বে আমরা দেখছি, হ্যাঁ সমাজতন্ত্র আছে, পুঁজিবাদ আছে, দুটো শিবির আছে। এখনও সমাজতান্ত্রিক শিবিরটা পুঁজিবাদী শিবিরের থেকে ছোট। কিন্তু আমরা এই মুহূর্তে ধরুন এই যে কোভিড পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, এই কোভিড পরিস্থিতি প্রমাণ করছে পুঁজিবাদ আর সমাজতন্ত্রের ফারাকটা কি। এই মুহূর্তে সেকেন্ড ওয়েভ তো চীনকে সব থেকে আগে ধাক্কা মেরেছিল, আজ থেকে প্রায় 5 মাস আগে। তাকে চীন মোকাবিলা করে তারা ভ্যাকসিনও তৈরি করল, মানুষকে ওদের দেশেই প্রথম ধাক্কা পড়েছিল। এবং আজকে চীন, ভিয়েতনাম, কোরিয়া, উত্তর কোরিয়া, কিউবা বা লাওস, এই দেশগুলোই তো দেখা গেছে সংক্রমণের হার কত কম, মানুষের চিকিৎসা, পরীক্ষা, মানুষকে রক্ষা করা উদাহরণ। অথচ আমেরিকা সহ ভারত পুঁজিবাদ, আমেরিকা শ্রেষ্ঠ পুঁজিবাদী দেশ, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু আমেরিকায় এই কোভিডে, এখনও সবচেয়ে বেশি আক্রান্ত, সারা পৃথিবীতে 11 কোটি ছাড়াতে চলল, আমাদের ভারতে 2.25 কোটি, কিন্তু এখনও সবচেয়ে বেশি আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্র, অথচ পুঁজিবাদের শ্রেষ্ঠ দেশ। কারণ পুঁজিবাদ ব্যর্থ, কারণ পুঁজি মানেই হচ্ছে মুনাফা। শিক্ষা এবং স্বাস্থ্য এটাও মুনাফার জন্য ছেড়ে দিয়েছে। তাই রাষ্ট্রের দায়িত্ব, বিশেষ করে অতিমারির সময়, মহামারীর সময় জনগণকে রক্ষা করা যায় না যদি না রাষ্ট্র স্বাস্থ্যের দায়িত্ব, জনস্বাস্থ্যের দায়িত্ব গ্রহণ করে। সমাজতন্ত্র উদাহরণ, পারল না পুঁজিবাদ, যার জন্য সারা বিশ্বে আজকে আরও সেকেন্ড ওয়েভ, আরও বিপজ্জনক রূপ নিয়েছে মহামারী, গোটা বিশ্ব পুঁজিবাদের। দেখুন এটাই ফারাক, এটাই হচ্ছে পুঁজিবাদ আর সমাজতন্ত্রের ফারাক। পুঁজিবাদ শোষণের ওপরে দাঁড়িয়ে আছে, ওটা শোষণীয় সমাজ। আজকের পৃথিবীতে টক্কর চলছে পুঁজিবাদ সমাজতন্ত্র, আমাদের এই টক্কর বিশ্বজুড়ে চলছে। আমেরিকা চাইছে চীনকে কি করে অবরুদ্ধ করা যায়। আজকে আমেরিকার মূল লক্ষ্য হলো, সে অনেক কিছু তৈরি করছে। সে আজকে ন্যাটো ছিল, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এশিয়া মহাদেশে নিয়ে আসছে। সে আজকে ভারতকে নিয়ে কোয়াড তৈরি করেছে। কোয়াড, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, ভারতকে যুক্ত করেছে। এটা আসলে অ্যান্টি চায়না কম্বিনেশন, চীনকে রোখো। কারণ আমেরিকার ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। আমি জানি না আপনারা খবর রাখেন কিনা, আমাদের পার্টির সর্বশেষ কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ডেভেলপমেন্ট, রাজনৈতিক ঘটনাবলীর রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে আমেরিকাকে ছাপিয়ে বিশ্বের 1 নম্বর অর্থনীতি, নাম্বার 1 ইকোনমি চায়না সেই জায়গায় চলে গেছে। সমাজতন্ত্র, আমেরিকা ভয় পাচ্ছে আমার মূল প্রতিদ্বন্দ্বী। তাহলে এই সংঘাত চলছে সমাজতন্ত্র সাম্রাজ্যবাদ। এই সময় আমাদের ভারতের বুকে আমরা কোভিড মোকাবিলা,
কেন্দ্রের সরকারের চরম ব্যর্থতা। কালকেও আমরা গেছিলাম আমাদের পার্টি নেতৃত্ব বামফ্রন্ট সংযুক্ত মোর্চা চিফ সেক্রেটারির কাছে, কাগজে দেখেছেন, গণশক্তিতে দেখেছেন। মানুষকে বাঁচাও, আমরাই তো প্রথম বলেছি জনসমাবেশ ঘটিয়ে নির্বাচনী প্রচার করব না। নির্বাচনী সংগ্রামের থেকে মানুষের স্বার্থ আমাদের কাছে অনেক বেশি। আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরাই প্রথম ঘোষণা করেছি, আমরাই নির্বাচন কমিশনকে বলেছি, আপনারা করছেন না কেন? তাই আমরাই আবার সরকারকে গিয়ে বলেছি হোয়াট ইউ আর ডুইং। অক্সিজেন কেন্দ্রের সরকারকে বলেছি, আমাদের পার্টি পলিট ব্যুরো কমরেড সীতারাম ইয়েচুরি সন্তান হারিয়েছেন, কিন্তু কালকেও তিনি দাবি করেছেন সরকারের কাছে অক্সিজেন অ্যাডিকুয়েট সাপ্লাই করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরাই পারি বলতে, আমরা এই কোভিড পরিস্থিতিতে মানুষকে রক্ষা করো, আবার মানুষকে সচেতন করো। আমরা এই লড়াই চালাচ্ছি এবং আপনারাই তো লড়াই চালিয়েছেন, বিশেষ করে ছাত্র যুবরা। ওই কোভিডের সময় প্রথম ধাক্কায় রিলিফ পৌঁছে দাও, মানুষকে রক্ষা করো, আপনার কী বলেন মাস্ক ইত্যাদি পৌঁছে দাও। আবার এই কাজ করতে হবে, নেমে পড়েছেন, আরও বেশি করতে হবে। ভালো দেখলাম কমরেড ফুয়াদ পরপর উনি প্লাজমা দিচ্ছেন, উদাহরণ এগুলো কমিউনিস্টরাই পারে। এই কাজও করতে হবে। আবার লড়াই, এই লড়াই মানে এই কোভিডের বিরুদ্ধে লড়াই মানে কেন্দ্রের সরকারের জনবিরোধী নীতি তো চলছে, কৃষকের বিরুদ্ধে, শ্রমিকের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, মূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেসরকারিকরণ, তারপরে ডিসইনভেস্টমেন্ট, ক্রমাগত সরকার হাত গুটিয়ে নিচ্ছে শিক্ষা স্বাস্থ্যর মতো ক্ষেত্র থেকে। বিপজ্জনক অবস্থা গোটা দেশ জুড়ে, কাজ নেই, কোটি কোটি বেকার, আরও বেশি করে কাজ হারাচ্ছে, কোনো দায়িত্ব সরকার নিচ্ছে না, মানুষকে খাওয়ানো। এই অবস্থায় আমরা বলেছিলাম মানুষের কাছে অর্থ দাও। এই অবস্থায় মানুষকে বাঁচাতে গেলে মানুষের কাছে অর্থ দিতে হবে। আমরাই তো প্রথম দাবি তুলেছি, আমাদের পার্টি ইনকাম ট্যাক্স দিতে হয় না এমন সমস্ত পরিবারকে মাসে 7,500 টাকা দাও, আর সমস্ত অভাবী এবং নিডি যাদেরই প্রয়োজন তাদেরই তোমরা খাদ্য সরবরাহের দায়িত্ব নাও। কোনোটা করেনি, ও ছাড়া বাঁচানো যাবে না। আমাদের এ দাবিতে আরও জোরদার লড়াইয়ে যেতে হবে। আবার ওই সরকারের জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে লড়াই, শ্রমিকরা লড়ছে। দিল্লির ওখানে কৃষকরা তো উঠে যায়নি, বসে আছে, কারণ ওই ভয়ঙ্কর আইন তো ওরা গুটিয়ে নেয়নি। কৃষকের লড়াই, শ্রমিকের লড়াই, সব অংশের, যুব ছাত্র সবার লড়াই চলছে, চালাতে হবে। শিক্ষার সর্বনাশ হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এই সময় লড়াই, সেই লড়াই আন্দোলন, সমস্ত লড়াই আমাদের করতে হচ্ছে। কোভিডকে মোকাবিলা করো, আবার এই জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই চালাও, আবার এই রাজ্য সরকার তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। কারণ পশ্চিমবাংলার পরিস্থিতি, যার জন্য আমরা এবার নির্বাচনে আমরা আওয়াজ তুলেছিলাম যে বিজেপিকে হারানো যায় না যদি না তৃণমূলকে হারানো যায়। এই শক্তি, দুই শক্তি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং রাজ্যের বুকে 10 বছর ভয়াবহ শাসন, এই দুয়ের বিরুদ্ধে আমরা লড়াই চালাচ্ছি। এই লড়াই আগামী দিনেও চলতে হবে। কিন্তু এই লড়াই পরিচালনা করবার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় শক্তির উৎস আমাদের মতবাদ। কখনোই আমাদের মধ্যে হতাশার জায়গা আসে না, কারণ আমরা মার্ক্সবাদী, লেনিনবাদী, যেখানে হতাশার জায়গা নেই। আমরা সাফল্যে আত্মহারাও হই না, হতাশায় ভেঙে পড়ি না। আমরা কমিউনিস্ট, আমরা মার্ক্সবাদী, লেনিনবাদী। আর আমাদের শক্তির উৎস আমাদের মতবাদ। সেই মতবাদের ওপরে দাঁড়িয়েই আজকের কর্তব্য বুঝতে হবে। আজকের কর্তব্য বুঝে আজকের লড়াই আগামী দিনের লক্ষ্যে আরও জোরদার করতে হবে, এবং সেই জোরদার করবার লড়াই সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্যারি কমিউন, সে প্যারি কমিউনের শিক্ষা, তার আলোচনা আমাদের আরও বেশি করে আত্মবিশ্বাসী করে। কিভাবে দুনিয়ার বুকে এক নতুন আগামী সমাজের এক নতুন নজির উপস্থিত করেছিল প্যারি কমিউন। তার আগে মানব সভ্যতার বুকের কোনো এই ধরনের নজির উপস্থিত হয়নি। ওরা রক্তের বন্যায় ডুবিয়ে দিল। প্যারি কমিউনের আহ্বান, প্যারি কমিউনের যে আপনার শিক্ষা, এটাই তো আমাদের অবলম্বন, যাকে ভিত্তি করে সারা বিশ্বের সাথে আমরাও নতুন দুনিয়া গড়বার যে লড়াই, শোষণহীন সমাজ গড়বার লড়াই, সে লড়াইয়ে আমরা প্রত্যেকেই রত আছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আলোচনা শেষ করেছে।
কমরেডদের কিছু জানা বা জিজ্ঞাসার জন্য কিছু থাকলে কমরেডরা করতে পারেন।